নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি হাবে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন উপন্যাস নিয়ে। আজকের উপন্যাস আশাপূর্ণা দেবীর ছাড়পত্র। এই উপন্যাসটি প্রথম পর্ব আমি পাঠ করে শোনাবো। আশা করছি ভালো লাগবে, তাই সম্পূর্ণরূপে শোনার অনুরোধ রইল। গল্প শোনার আদর্শ ঠিকানা বেঙ্গলি স্টোরি হাব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। উপন্যাস শুরু করার আগে লেখিকার সম্পর্কে দু চার কথা। সাহিত্য অনুরাগী আশাপূর্ণা দেবী 1909 সালে উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে স্কুলে লেখাপড়ার কোনো সুযোগই তার জীবনে ঘটেনি। ভাইয়েরা লেখাপড়া শিখত, তিনি নীরবে থাকিয়া দেখতেন। মনের মধ্যে লেখাপড়া শেখার অদম্য ইচ্ছা, অথচ সেই ইচ্ছা পূরণের কোনো ব্যবস্থাই ছিল না। জীবনের পাঠশালা থেকে তিনি নিজেই সব শিখেছিলেন। সেই হিসাবে তিনি ছিলেন স্বশিক্ষিতা এবং সুশিক্ষিত। মাত্র 15 বছর বয়সে তার বিবাহ হয়ে যায় এবং সেখানে গিয়ে সংসার পালন করার পরে তিনি কিন্তু লেখা চালিয়ে যান। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় শিশুসাথী পত্রিকায়। এরপর 60 বছর ধরে তিনি অক্লান্তভাবে বহু গল্প উপন্যাস রচনা করে গেছেন। তার বিখ্যাত স্মরণীয় সাহিত্য সৃষ্টির মধ্যে 3টে বিখ্যাত উপন্যাস: প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। বন্ধুরা, আজকে এবার শুরু করব আমি আশাপূর্ণা দেবীর ছাড়পত্র। অনেক ঝঞ্ঝাট, অনেক গ্লানি, অনেক কদর্যতা আর অনেক লজ্জাজনক পরিস্থিতির পর অবশেষে বন্ধন মোচন হলো। আবার পুরনো পিতৃপদবিতে ফিরে এলো সুচেতা। কুমারী জীবনের পদবিতে, আজীবনের পদবিতে। নিজের নাম লিখতে আবার সে লিখতে পারবে সুচেতা বসু। স্কুলের বাংলা দিদিমণি যে নামটা নিয়ে কতদিন হাসতেন। তোমার নামের আগে পিছে সু, খেয়াল আছে? সারা জীবন তোমায় সু মেয়ে হয়ে থাকতে হবে, বুঝলে? সেই বাংলা দিদিমণি লতিকা রায়, তিনি কি এখনো বেঁচে আছেন? না থাকবার কারণ তো কিছুই নেই। বছরেরই বা কথা, আর কতই বা তখন বয়স ছিল তার। হয়তো বেঁচে আছেন, হয়তো খবরের কাগজের খুঁটিনাটি খবরগুলো মন দিয়ে পড়বার অভ্যেস তার আজও আছে। তার সুছাত্রী সুচেতা বসু কি সুন্দরভাবে তার নির্দেশ মেনে চলছে, সেটা কি খেয়াল করেছেন তিনি? নাকি ভাবছেন সুচেতা নামটা সচরাচরের নয়, তবু আরও রয়েছে দেখছি। আরও ভাবছেন কি কুৎসিত নোংরা এই মেয়েটা, নামের কলঙ্ক যেন। কিন্তু তিনি কি জানেন কি দুঃসহ জীবনের হাত থেকে রেহাই পাবার জন্য সুচেতার এই নির্লজ্জ লড়াই? সে জীবন যে ক্রমশ অক্টোপাসের কঠিন আলিঙ্গনের মতো শ্বাসরোধকারী হয়ে উঠেছিল। পিষে মেরে ফেলতে চাইছিল সুচেতাকে। সেই মৃত্যু আলিঙ্গনের বন্ধন থেকে আজ মুক্তি পেয়েছে সুচেতা, অনেক যন্ত্রণার শেষে। আদালত থেকে যখন বেরিয়ে এলো সুচেতা, তার মনে হলো যেন একটা পঙ্কিল গহ্বর থেকে বেরিয়ে এলো। যতদিন ঝড় ছিল উদ্দাম, ধুলোবালির দিকে নজর পড়েনি। ঝড় থামতেই চোখে পড়ল এখানে সেখানে কি জঞ্জালের স্তূপ। যেদিন যেদিন মামলার দিন পড়েছে, মেজদা আর উকিল জামাইবাবুর সঙ্গে গাড়ি করে চলে এসেছে আদালতে। লক্ষ্য উদ্ধার পাবার। লক্ষ্য পড়েনি আশেপাশে আর কেউ আছে। আজ লক্ষ্য পড়ল। তার মনে হলো বিশ্বশুদ্ধ চোখ শুধু তার দিকেই কৌতুক আর কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে আছে। আইন তাকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়েছে, কিন্তু লজ্জার হাত থেকে বাঁচাবে কে? যুগ যুগান্তরের সঞ্চিত সংস্কারের সেই লজ্জা, সেও কি অক্টোপাসের মতো তার বহু ভুজ দিয়ে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে নেই এদেশের মনকে? সুচেতার মনই কি দেশ ছাড়া?
অহর্নিশ পীড়নে যে মন দুর্বার বিদ্রোহে মুক্তির পথ খুঁজছে, আজ মুক্তি পেয়েও সেই মন লোকচক্ষুকে সহ্য করতে পারছে না। তাড়াতাড়ি তাই গাড়িতে গিয়ে উঠল সুচেতা মাথা নিচু করে। গাড়ি চলতে শুরু করতেই সুচেতার জামাইবাবু মহোৎসাহে বললেন, যাক, এতদিনের যুদ্ধ সাঙ্গ, আজ রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে বাঁচা যাবে। কি বলো ছোট শালি, কেমন আটঘাট বেঁধে মামলাটি সাজানো হয়েছিল তা বলো। ভেস্তে দেবার জন্য কি কম চেষ্টা করলো ছোড়া? পারতে আর হলো না। সত্যি ছোড়াটা একেবারে ওয়ার্থলেস। তুই পুরুষ বেটা ছেলে, স্ত্রী ডাইভোর্স স্যুট এনেছে, এই লজ্জাতেই রেল লাইনে মাথা পাতগে যা। তা নয় সময় দাও, ক্ষমা চাইছি, নিজেকে ভালো করব, এইসব হাজারো বায়নাক্কা। ছ্যা, ও যে বিলেতে গিয়েছিল, ব্যারিস্টারি পাশ করে এসেছে, এসব কথা যেন বিশ্বাসই হয় না। মুখ একেবারে চুপ। শেষ রায় পড়ার সময় বাচাধনের মুখটি দেখেছিলি? শুকিয়ে যাকে বলে আমসি। শেষবারের মতো একবার চাঁদ মুখটি দেখে নিলে পারতিস। নিজের রসিকতায় নিজেই হেসে ওঠেন জামাইবাবু। সুচেতা অবশ্য নির্বাক। সুচেতার মেস্তা একবার নড়েচড়ে বসে বলেন, থাক না ওসব কথা, ঝঞ্ঝাট কাটলো এই ঢের। কিন্তু জামাইবাবু এখন চুপচাপ থাকতে রাজি নন। এতদিন কি হয় অবস্থা ছিল, তাই নিজ মহিমা প্রচারে বিরত ছিলেন। কিন্তু এখন তার দিন এসেছে। কত বুদ্ধি খাটিয়ে, কত হুঁশিয়ার হয়ে, কত সাবধানে তিনি সুচেতার বানচাল জীবন নৌকাখানাকে তীরে এনে ফেলেছেন। সে সম্বন্ধে কিছু আলোচনা করবেন না, তাই মেজদার নিষেধবাণী গায়ে না মেখে বলে ওঠেন, ঝঞ্ঝাট কাটলো বলেই তো ফুর্তি। তোমার এবার উচিত আমাদের সকলকে তোয়াজ করে খাইয়ে দেওয়া। কি হে মেজ ব্রাদার, তুমিই বলো উচিত কি না? ঘটা করে বিবাহবার্ষিকী পালন করাটা তো সেকেলে হয়ে গেছে। তুমি এবার সমাজে একটা মডার্ন ফাংশন প্রবর্তন করো, ঘটা করে বিবাহ বিচ্ছেদ। থেমে যেতে হলো জামাইবাবুকে। সুচেতার মেস্তা বয়সে বড়, কিন্তু মান্যে ছোট ভগ্নিপতিটিকে প্রায় ধমকেই ওঠেন। আহ জগদীশ, তুমি একটু থামবে? অসম্ভব মাথা ধরেছে, অসহ্য লাগছে। ওহ, অসহ্য? জামাইবাবু গম্ভীরভাবে বলেন, তা অসহ্য হতে পারে, একে বড় লোকের মাথা, তাই গরিবের কথা। পকেট থেকে সিগার কেস বের করলেন ভদ্রলোক। মনে মনে ভাবেন, এতদিন আমার কথা মধুবর্ষণ করছিল, এখন অসহ্য। এই যে বলে না, বিয়ে ফুরুলে ছাদ নাই লাথি, তাই। কথাটা কিন্তু জামাইবাবু খুব মিথ্যেও নয়। এতদিন জামাইবাবু তার ব্যারিস্টার বন্ধু ঘটক সাহেবের বাক্য বলি মেস্তার কাছে বেদবাক্যই মনে হচ্ছিল। তখন শোভনতা, শালীনতা কোনো বোধই ছিল না। কিন্তু সে যে একটা নেশার ঘোরে, এখন নেশা ছুটেছে। এখন শোভনতা আর শালীনতা বোধ মাথা চাড়া দিচ্ছে। তাছাড়া বারবার মনে পড়ছে সৌরিশের কালি পড়া মুখটা। তার সেই লজ্জাদগ্ধ মুখের গ্লানি পুরুষের হৃদয় দিয়ে অনুভব করেছিলেন তিনি। তাই আনত মুখে সুচেতার দিকে তাকিয়ে এখন আর মেস্তার মমতা আসছিল না, আসছিল বৃতৃষ্ণা। অথচ বলতে গেলে এই নাটকের প্রধান নায়ক তো তিনি সুচেতাকে মামলায় নামিয়েছেন। তিনি টাকাকে টাকা জ্ঞান না করে এই মামলা চালিয়ে আসছেন। সৌরিশের উশৃঙ্খলতার বার্তা জানার পর থেকে প্রায় ক্ষেপে গিয়েছিলেন তিনি। সেই এক বর্ষার রাতে যখন মধ্যরাত্রির পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে পায়ে হেঁটে একা চলে এসে সুচেতা বলেছিল, এই রোগকে, বাঙালি ড্রাইভারকে অবাংলায় নির্দেশ দেন জগদীশ উকিল। গাড়িখানা মেস্তার এবং এইসব দিনে বাঁধা নিয়ম হচ্ছে এই, জগদীশ কোর্ট থেকে বাড়ি না ফিরে শালার সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়েই ওঠেন। ওইখানেই বৈকালিক জলযোগ পর্ব সারেন। শলা পরামর্শের কূট চক্রটা তেমন ঘোরালো হলেও রাত্রের আহারও। অতঃপর ফের শ্যালকের গাড়ি চড়ি সুপুত্র সুগৃহিণী নিজ গৃহে প্রত্যাবর্তন। এর ব্যতিক্রম হয় না কোনো দিন। গৃহিণী, তিনি তো পতির ছায়া। তাছাড়া তাঁরই পিতৃগৃহে পতি এসে দহরম মহরম করবেন আর তিনি অনুপস্থিত থাকবেন, এও কি সম্ভব? এ হেন দিনে দুপুরবেলায় পিতৃগৃহে চলে আসেন তিনি কোলের ছেলেটিকে নিয়ে। গাড়ি তারও আছে টেলিফোন, কাজেই
কারো মুখাপেক্ষী নন তিনি। এপাড়া ওপাড়া করে বেড়ানোর অসুবিধের কিছু নেই। দিদি সুজাতা কোনো কালে এসে বসে আছেন নিশ্চিত, না এলেও তো চলেও না। সুচেতার এই ব্যাপারে যখন তার স্বামী কর্ণধার, তখন এই কর্ণধারের কর্ণ ধারণ করতেও তো তাকে আবশ্যক। আইনের কোন ধারাটা সুজাতার মুখস্থ নয়। তাছাড়া এ বাড়ির বায়ুমণ্ডল উত্তপ্ত রাখার দায়িত্বও তো তারই। কে বলতে পারে মাঝপথে এরা ঝিমিয়ে যাবে কিনা, সুচেতাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে কিনা। সুজাতা হাল ধরে থাকলে সেটি হবার জো নেই। ঘটনাটা তো সোজা নয়। সুচেতাদের জানাশোনা আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধব কাদের ঘরে এই ঘটনা ঘটেছে। ওদের পরিচিত সমাজে অসবর্ণ বিবাহ হয়েছে, দু একটা বিধবা বিয়েও হয়েছে, কিন্তু বিবাহ বিচ্ছেদ না, এই পর্যন্ত কোথাও কারো ঘরে হয়নি। একে লজ্জার বলো লজ্জার, গৌরবের বলো গৌরবের। সুজাতা একে গৌরবের পর্যায়ে তোলবার জন্যই বদ্ধপরিকর। ছোট বোন সুচেতা, শৈশবে মাতৃহীন সুচেতা, তাকে সুজাতা সত্যিই ভালোবাসেন। মেজদা আর একবার নড়ে চড়ে বসলেন। সে কি, এখনই যাবে কেন? কি দরকার পড়ল হঠাৎ? জগদীশ গম্ভীরভাবে বলেন, দরকার আছে, গিয়ে সুজাতাকে পাঠিয়ে দিই। এতক্ষণে সুচেতা মুখ খোলে, ব্যাকুলভাবে বলে, কখনো আপনার কোনো দরকার নেই জামাইবাবু, আপনি ইচ্ছে করি না না সে হবে না, চলুন। জগদীশ হাঁড়ি মুখে বলেন, তোমাদের হুকুম তো সবসময় মেনে চলছি সুচেতা, তবে গরিবদের মাথাও মাঝে মাঝে ধরে। ড্রাইভার, আমাকে এখানে নামিয়ে দাও। মেজদা মনে মনে একটু কটু মন্তব্য করে মুখে নরম নরম ভাব দেখিয়ে বলেন, সে কি, সে হতেই পারে না। যতই কাজ থাক তোমার, এখন কিছুতেই ছাড়া হবে না। মাথা ধরেছে, একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। আমি তো একটু বিশ্রামের আশায় অগত্যাই যেন রয়ে যান জগদীশ। এই তার স্বভাব। পরিস্থিতি যাই হোক, জামাইগিরিটি কখনো ছাড়েন না, আবার সুবিধে সুযোগ আদর যত্নটুকুও ছাড়েন না। সুচেতা জামাইবাবুর ব্যাপারে কিঞ্চিত নিশ্চিন্ত হয়ে ভাবতে থাকে, এবার তার পরিস্থিতিটা কি। এতদিন যুদ্ধ চলছিল, পিত্রালয়টা যেন হয়েছিল যে যুদ্ধের শিবির। এখন যুদ্ধ থামল, অথচ দুর্গ নেই। শিবিরের আশ্রয় ভরসা, কিন্তু শিবিরে কতদিন থাকা চলে? একবার গোত্রান্তরিত হয়ে যাওয়া মেয়ে আবার গোত্রে ফিরে এলে কি মনোভাব হয় সংসারের? তবু বাড়ির পরিস্থিতিটা যে আজ এরকম হবে এ কথা কে ভেবেছিল? কে ভাবতে পারে? কল্পনাতীত অবস্থাকে সে কল্পনা করা যায়। বাড়ি এসে শুনল নাকি সৌরিশ এসেছিল কয়েক মিনিটের জন্য, আর মাত্র 1 মিনিট আগে চলে গেছে। লোকটা কি পাগল না পাকা শয়তান? এই রকম সৃষ্টি ছাড়া নির্লজ্জতা কি একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব? কেন এসেছিল? কৈফিয়ত কি? কিছু না, সে নাকি তার শ্রদ্ধেয়া মেজ বৌদিকে শেষ প্রণাম জানাতে এসেছিল। এর পরও কি বলা চলে? জগতে ধৃষ্টতার একটা সীমা থাকে। কিন্তু সময় পেল কি করে? এই তো আদালতে ছিল, আসবার সময় ঘটক সাহেবের সঙ্গে জামাইবাবুর যে অনেকক্ষণ কথা হলো, যাক সে কথা, অফুরন্ত সময় পাক। কিন্তু এলো কি বলে লোকটা? সুজাতাই নতুন উত্তেজনায় সারা বাড়িতে ঝড় তুলে বেড়াচ্ছে। বড় বৌদি বহুকাল গত, বরদার নির্লিপ্ত, তবু তার কাছে গিয়েও একবার হানা দিয়ে এসেছে সে। তাছাড়া শেষদা সেজ বৌদি, যারা এই ঝড়ের উত্তর সাধকের ভূমিকা নিয়েছেন, সকলের মুখে এক কথা, এত বেহায়া মানুষ হয়? এত শয়তানি মানুষের আকৃতিতে সম্ভব? আপনি কি বললেন? জগদীশ জিজ্ঞাসা করেন মেজ বৌদিকে। মেজ বৌদি শান্তভাবে বলেন, কি আর বলবো, প্রণাম করতে এলো, চলে যেতে তো বলতে পারিনি। বললাম ভালো থাকো, ব্যাস ব্যাস, একেবারে আশীর্বাদ পর্যন্ত। জগদীশ ব্যঙ্গ হাসি হেসে ওঠেন। অনুরোধ উপরোধ করে আর দুদণ্ড বসিয়ে চা খেয়ে যেতে বললেও পারতেন। আপনার আদেশ ঠেলতে পারত না বোধহয়। বোধহয় নয় ঠাকুরজামাই, নিশ্চয়ই, বলে ধীরে ধীরে চলে গেলেন মেজ বৌদি। খুব সম্ভব এই মাননীয় নন্দায়ের চা জল খাবারের ব্যবস্থা করতে। যে ঝড় উঠেছিল সেটা সুচেতাদের দেখে আর একবার উদ্দাম হয়ে উঠল। অনেক বাক্যজাল, অনেক ঘূর্ণাবর্তের সৃষ্টি করে সে ঝড় অবশেষে যখন থামল, বাড়ির আহারের পালা চুকল। তখন সুজাতাদের নিয়ে গাড়িখানা বেরিয়ে গেল। সুচেতা একলা হলো অনেক রাত্রে।
সুচেতা মিত্তিরের খোলস ছেড়ে সুচেতা বসু হয়ে সিঁথির সিঁদুরটা অনেক দিন আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অবহেলায় ঔদাসীন্যে। হাতের লোহা ফেলে দিয়েছিল কবে কোন দিন যেন। পুরনো কুমারী জীবনের চেহারা নিয়েই ঘুরে বেড়াচ্ছিল। তবুও ঘরের দরজাটা বন্ধ করে বড় আরশিটার সামনে এসে দাঁড়ালো সুচেতা। কেন? বোধ করি নতুন করে অনুভব করতে। ফের সুচেতা বসু হয়ে কেমন দেখতে লাগছে তাকে। হয়তো দেখলো না, কি দেখলো কে জানে। হঠাৎ চোখে চাইতে কানটা সচেতন হয়ে উঠল সুচেতার। সেজ বৌদির কণ্ঠস্বর বেজে উঠেছে রাত্রির নিস্তব্ধতা ভেদ করে। এ ঘরে ঠিক পাশের ঘরটাই সেজদা সেজ বৌদির, আর সেজ বৌদির স্বরটা যেমন মাজা তেমনই তীক্ষ্ণ। বলিনি আমি তোমায় তখনই, যখন তোমার আদরের বোন প্রেমে পড়ে সবাইয়ের নিষেধ অগ্রাহ্য করে ওই হতভাগাটাকে বিয়ে করবার জন্য খেপে গিয়েছিল? বলিনি এই বিয়ের ফল ভালো হবে না? লাভ ম্যারেজের শেষ পরিণতি তো আর ছাড়া আর কিছুই দেখলাম না আজ পর্যন্ত। প্রথমে ঢলাঢলি, তারপর চুলোচুলি, শেষ অবধি ছাড়াছাড়ি। এই হলো লাভ ম্যারেজের রেজাল্ট। সেজদার গলা ভারী আর মৃদু, স্পষ্ট শোনা যায় না। একটু পরে আবার সেজ বৌদির গলায় ঝলসে ওঠে। এই বোন নিয়ে কত কেলেঙ্কারি হলো তোমাদের। একবার বিয়ের সময় কি মাথা হেঁট, কি গায়ে মুখে চুনকালি পড়া, কি না অশান্তি, আবার এখন এই কাণ্ড। ছি, আমার তো আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো দায় হয়েছে। আরশির সামনে থেকে সরে বিছানায় গিয়ে বসল সুচেতা। না, ক্ষুব্ধ হয়ে নয়, মর্মাহত হয়েও নয়, বসল যেন বর্তমানের তীর থেকে আছড়ে অতীতের সমুদ্রে। সেই সমুদ্রই অথই। মানুষের স্মৃতির ভাণ্ডারে সব কথা থাকে না। সেখানের ভাণ্ডারই এক অদ্ভুত খামখেয়ালি। সে যে কি রাখে কি ফেলে বোঝা দায়। হয়তো নিতান্ত মূল্যবান বস্তুটার দিকে ফিরেও তাকায় না সে, অথচ নিতান্ত তুচ্ছ বস্তুটাকে আঁকড়ে মরে। স্মৃতির ভাণ্ডার খাপ ছাড়া অসম্পূর্ণ, কিন্তু কালের খাতায় লেখা হয় সব ইতিহাস। সেখানে চোখ মেলে দেখো, কোনো কিছুই হারায়নি। সুচেতা আপন অসম্পূর্ণ ভাঁড়ারে হাতড়ে মরুক। কালের খাতায় ধরে রাখা সুচেতার জীবনে সেই অধ্যায়টা উল্টে দেখা যাক। কি পুলক আবেশমণ্ডিত সেই নাটকের প্রথম অঙ্ক কটি যেন জগতের সমস্ত রং, সমস্ত সুর, সমস্ত শোভা নিংড়ে গড়া। সেই নাটকের একেবারে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে চোখ ফেললে দেখা যাবে ঘর সাজানো নিয়ে মহোৎসাহে তর্ক করছে ওরা, সৌরিশ আর সুচেতা। যেন মতবিরোধটাই একটা আনন্দ, তর্ক করার পরম সুখ। সৌরিশ যদি বলছে খাটটা ঘরের মাঝখানে পাতা হোক, তো সুচেতা সঙ্গে সঙ্গে ঝংকার দিয়ে উঠেছে, বলিহারি যায় টেস্টকে, এইটুকু ঘরের মাঝখানে খাট? কখনো না, খাট থাকবে একেবারে দেওয়াল ঘেঁষে। সুচেতা খুব বাহারে এক ঝাড় কাগজের ফুল কিনেছে ফেরিওয়ালার কাছে, সেটা রাখবে ফুলদানিতে। তার বক্তব্য, রোজ কি ফুল কেনা সম্ভব হবে? এই তো বেশ। সৌরিশ ছিছিৎকার করছে তাকে, কাগজের ফুল? তার চাইতে শূন্য ফুলদানি রেখে দাও, অনেক গভীর শিল্পবোধের পরিচয় দেওয়া হবে। রোজ ফুল কেনা সম্ভব হবে না কেন? রোজ আলু কেনা সম্ভব হবে, রোজ মাংস কেনা সম্ভব হবে, আর রোজ ফুল কেনা সম্ভব হবে না কেন? সুচেতা যে বাড়ির মেয়ে, সেখানে রোজ ফুল কেনার প্রশ্নই ওঠে না, কিন্তু আলু কি মাংস প্রচুর আসে, তাই সে বলে, হয় না দেখি তাই বলছি। সৌরেশ হঠাৎ দুহাতে সুচেতার রোগা গড়নের হালকা দেহখানা তুলে ধরে টেবিলে বসিয়ে দিয়ে বলে ওঠে, আমাদের সংসারে হবে সুচেতা, আমাদের সংসারে আগে ফুল তারপরে আলু। আর নেহাত যদি কোনোদিন পকেট একেবারে গড়ের মার থাকে, তো ফুলদানি নামিয়ে ফেলে তোমাকে বসিয়ে রাখবো। ঘর আলো করার পক্ষে সেটাই কিছু কম হবে না। বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে সৌরি, সত্যিই বটে, কিন্তু লক্ষ্মীর অঞ্চল স্পর্শ লাভ করেনি এখনো পসারের মুখ দেখেনি। বাপের আমলের পুরনো বনেদি বাড়িখানা ভাগ হয়ে গিয়েছিল অনেক খণ্ডে, তার থেকে নিজের অংশটুকু বেচে দিয়ে পালিয়ে এসেছিল সৌরিত জ্ঞাতি গোষ্ঠীর অরণ্য থেকে। সেই বাড়ি বিক্রির টাকাটা আপাতত হাতে আছে, আর মনে আছে উৎসাহের জোয়ার। তবুও গোছালো মেয়ে সুচেতা মস্ত একটা ফ্ল্যাট নিতে দেয়নি তাকে। বিয়ের আগে যখন সব ঠিক, যখন হৃদয় কানায় কানায় পূর্ণ, তখন একদিনে দুজনে মিলে এসে এই ফ্ল্যাটটুকু পছন্দ করে ভাড়া নিয়ে রেখে গিয়েছিল।
মস্ত বড় একটা বাড়ির অনেকগুলো খোপের মধ্যে ছোট্ট একটা খোপ, দুখানা ঘর, একটুখানি বারান্দা আর এক টুকরো সুন্দর শৌখিন ছিমছাম স্নানের ঘর। ব্যাস শুধু এইটুকুই এক বিশাল রাজ্য। চক মেলানো 3 মহলা বনেদি বাড়ির ছেলে সৌরিশ আর নতুন বড়লোকের আধুনিক 3 তলা বাড়ির মেয়ে সুচেতার কাছে। সেই রাজ্যটুকু সাজিয়ে তোলবার জন্য আসবাবপত্র, ছবি, ফুলদানি, বেড কভার, পর্দা, কত কিছুর চাহিদা। আর তাই নিয়ে শৌখিন ঝগড়া। রেজিস্ট্রি করে বিয়ে, প্রথা অনুযায়ী যৌতুক দান সামগ্রী কিছুই তো পায়নি ওরা। শুধু সুচেতার সম্বন্ধ সংকল্প ছিল প্রচুর শাড়ি গহনা। এই যা, দোকানে গিয়ে হয়তো সুচেতা যে বেড কভারখানা বারবার নিরীক্ষণ করতে থাকে সেখানেই ঠেলে রেখে সৌরিশ বলে, এ চলবে না, অসহ্য, তাকানো যাচ্ছে না এর চড়া রঙের দিকে। আর হয়তো সৌরিশ জানলা দরজার জন্য যে পর্দাগুলো বাঁচছে সুচেতা সেগুলো উল্টে দিয়ে সরাসরি দোকানে গিয়ে ডেকে বলবে, এ সরান, অন্য কিছু থাকে তো দেখান, নইলে। এ এক মজার খেলা। শুধু ফুলদানি সেই কাগজের ফুলটা বাদে শেষ পর্যন্ত অবশ্য প্রত্যেকটা বিষয়েই সুচেতার জিত আর সৌরিশের হার হয়েছে। আজও তাই। গভীর একটা নিঃশ্বাস পড়ল সুচেতার বুক থেকে। জিত হয়েছে, কিন্তু মনের মধ্যে যেন পরাজয়ের গ্লানি। এমনটা হচ্ছে কেন? অথচ তখন কত খুঁটিনাটি ব্যাপারেও জিতে ফেলে কি না বিজয় গৌরবের হাসি হেসেছে সুচেতা, কি না আনন্দ গর্বে ছলছল করছে। সেই যখন মাঝে মাঝে তারা শুধু দুজনে পিকনিক করবে বলে আগে থেকে সময় কি জায়গা কোনো কিছুই ঠিক না করে একটা ছুটির সকালে টিফিন ক্যারিয়ারে খাবার, বাস্কেটে ফল, ফ্লাক্সের চা, হাতে কবিতার বই নিয়ে হাওড়া কি শিয়ালদা স্টেশনে গিয়ে হাজির হতো। সুচেতা যেন অফুরন্ত অতীতের মধ্যে হারিয়ে যায়, যেন হাওড়া স্টেশনেই ঘুরে বেড়ায় পাশাপাশি দুজনে, হাতে কাঁধে জিনিস ঝুলিয়ে। যে ট্রেনটা প্রথম পাবে সেটাতেই চড়ে বসবে, তা সে যে লাইনেরই হোক। এই ছিল ওদের নিয়ম। এনকোয়ারি অফিসের লোকগুলো কি ভাবতো ওদের কে জানে, সে কথা কোনোদিন গ্রাহ্যই করেনি। সবচেয়ে আগে কোন ট্রেনটা ছাড়বে। সৌরিশের আগ্রহ ব্যাকুল প্রশ্নের উত্তরে লোকটা চোখ কুঁচকে বলছে, কোথায় যেতে চান আপনি? কোথাও না, শুধু কোন গাড়িটা আগে স্টার্ট করছে সেটা জানতে চাই। কোন লাইনের সেটা বলুন। যে কোনো লাইন হলেই হলো। লোকটা হতাশ হয়ে হয়তো বলতো, আপনার কথা বুঝতে পারছি না মশাই, দেখুন গিয়ে যান, বোধ হয় এক্ষুনি বর্ধমান লোকাল ছাড়ছে। নয়তো বিরক্ত হয়ে বলতো, এইভাবে বাজে প্রশ্ন করে আমাদের সময় নষ্ট করতে আসার উদ্দেশ্য কি বলুন তো মশাই? তাতে কি, পৃথিবীর সমস্ত লোক বিরক্ত হোক না, ওরা তো দুজন পরস্পরের প্রতি অনুরক্ত। ওর বেশি আর চাইবার কি আছে? রাতের আগে ফিরে আসা যায় এমন একটা দূরত্বের অঙ্ক কষে কেটে ফেলা হতো 2খানা টিকিট। হোক। আনন্দে ছলছল করতে করতে ছুটতে ছুটতে ট্রেনে চড়াই সুখ। হয়তো যত দূরে টিকিট কেনা হয়েছে তার আগেই নেমে পড়া হতো, আর সেই নেমে পড়া সমস্ত গৌরব সুচেতার। সৌরেশ বলতো, সে কি, রেল কোম্পানিকে বাড়তি লাভ করিয়ে দিয়ে যাব কেন, সবটা উসুল করি। সুচেতা নিজের ভাগের ব্যাগ, কৌটো, ঝোলা সামলে কাঁধে তুলতে তুলতে স্রেফ দাঁড়িয়ে উঠে মুচকে হেসে বলতো, ঠিক আছে তুমি উসুল করো, আমার এইখানটাতেই নামতে ইচ্ছে করছে। এইখানটা বা কি এমন আহামরি, তুমি বুঝবে না। দেখো দেখি কি সুন্দর একটা সরু পায়ে চলা পথ চলে গেছে গ্রামের দিকে, আর কেমন বেচারি বেচারি স্টেশনটা। ও মা, কি মজা! স্টেশনের নাম লেখা কাঠখানা খুলে ঝুলে পড়েছে, নামটা মোটে পড়াই যাচ্ছে না। ফাইন ফাইন, এইখানেই নামবো আমি। ব্যাস, ঝট করে দরজা খুলে নেমে পড়তো সুচেতা। হয়তো 1 মিনিট স্টপেজ, হয়তো তাও নয়, তারও কম। আরে আরে করছো কি বলে লাফ মেরে নেমে পড়তে হতো সৌরিশকেও নড়ে ওঠা গাড়ি থেকে। সুচেতা দেখেও দেখে না, যেন বুঝতেই পারছে না পিছু পিছু আরও কোনো ব্যক্তি আসছে কিনা। স্টেশন থেকে বেরিয়ে সেই পায়ে চলা সরু পথটা ধরে এমন চটপট এগোতে থাকে যেন এটা ওর বহু পরিচিত পথ। একটু জনবিরলতায় এসে পড়ি সৌরিশ পিছন থেকে ওর কাঁধ ধরে ঝাঁকুনি দেয়। কি হচ্ছে এটা? এমনভাবে যাচ্ছ যেন রাস্তার শেষেই তোমার মাসির বাড়ি, আর তিনি তোমার জন্য আসা পথ চেয়ে বসে আছেন। সুচেতা পিছনে ঘাড় হেলিয়ে একটু বিজয় দর্পের হাসি এসে বলে, তুমি এলে যে, রেল কোম্পানির ভাড়া উসুল করলে না? সৌরিশ পাশাপাশি চলতে চলতে নকল গাম্ভীর্যে বলে, ঠিকই করতাম, সেটা যদি খাবার দাবারগুলো সমস্ত নিয়ে পালিয়ে না আসতে। উপবাস দিতে পারি না তো।
ও, শুধু এই জন্য? সুচেতা মুখ টেপে হেসে বলতো। মশাইয়ের হাতে কি কি দেখি দেখি, ও মাত্র টিফিন বাক্সটা, ফলের বাক্সটা, চায়ের ফ্ল্যাগটা, আর সমস্তই আমার কাছে। সত্যি কি করি বা সারাটা দিন কাটাতে? সৌরিশ দমে না, মাথা নেড়ে বলে, সে তো নিশ্চয়ই আসল জিনিসই যে তোমার কন্ট্রোলে, তৃষ্ণার জল আর কবিতার বই, দুটো বিহনেই মরুভূমি। বাজে কথা বলো না। সুচেতা ধমকে ওঠে যেন। মরুভূমির রহস্য আলাদা। 1 গ্রাম জল আর 1 আলমারি কবিতা পুস্তক রেখে এলেই কি? জানো তো সবই। সৌরিশ এদিক ওদিক তাকিয়ে চট করে মুখটা একবার নামিয়ে আনতো, তারপরে হেসে উঠে বলতো, গাড়ির লোকে কি ভাবে কে জানে, কত কি, অনেক গল্প, অনেক উপন্যাস, সেই তো মজা। তারপর অর্থহীন খেইহীন কথার সমুদ্র। কথা বলতে বলতে কোনো একটা গাছতলায় বসে পড়তো দুজনে, কথাই বলে চলতো। কবিতার বইয়ের পাতা খোলা হতো দৈবাত, তবু আনা চাই, সঙ্গে না থাকলে যেন মনটা খালি খালি থাকে। খাওয়া দাওয়া হতো এক সময়, সব দিনই খাবার বেড়ে যেত অনেক। গ্রামের কোনো চাষাভুষো ছেলেদের ডেকে ডেকে সেসব বিলিয়ে দিতেও কম মজা নয়। একদিন কিন্তু বিপদ বেঁধেছিল একটা। হাওড়া স্টেশনে ঘুরতে ঘুরতে ওদের যে কোন গাড়িতে ঝাঁপ দেবার জল্পনা কল্পনাটা কেমন করে যেন রেল পুলিশের কোনো কর্মচারীর কানে গিয়ে থাকবে। সঙ্গে সঙ্গে সন্দেহ। অবশ্য সন্দেহ না করাই আশ্চর্য। পরে বলেছিল সৌরিশ, যা কাণ্ড করি আমরা, তা সেদিন এরাও যে গাড়িতে চড়েও বসেছে, পুলিশ কর্মচারীটিও ঝাঁপিয়ে উঠে পড়েছেন তাতে। ঠিক মনে নেই, বোধহয় গোমো প্যাসেঞ্জার সেটা। বেলা 10টা আন্দাজ হবে। প্রথমে অতটা খেয়াল করেনি সৌরিশ আর সুচেতা। নিজেদের বাহাদুরির আনন্দেই বিভোর। কোথাকার টিকিট কিনলে? কি জানি, ভালো করে দেখিনি। কই দেখি টিকিটটা। থাক না, দেখে কি হবে। যে কোনো একটা অখ্যাত অবজ্ঞার গ্রাম নেমে পড়ার কথা নিয়ে কথা। এরপর আর বোধ করি পুলিশ ভদ্রলোক চাঞ্চল্য চেপে রাখতে পারেননি। কাছে এগিয়ে এসে গম্ভীরভাবে প্রশ্ন করেছিলেন, আপনারা যাচ্ছেন কোথায়? যাচ্ছি কোথায় তাই তো? সৌরিশের মুখ চেয়ে চাপা হাসি ঝলসে উঠেছিল। তবুও সে যেন অসহায়ের ভঙ্গিতে সুচেতার দিকে তাকিয়েও বলেছিল, কোথায় আমরা যাচ্ছি বলো তো? ওই গায়ে পড়া লোকটা যে পুলিশ হওয়া সম্ভব এ কথা মনে আসেনি সুচেতার। তাই সে ওর গায়ে পড়ামি দাওয়াই দিতে বলে উঠেছিল, বাহ, আমি কি করে জানবো? আমায় কিছু বলেছ? কি তোমার মনে আছে তুমিই জানো। অতি উৎসাহী ভদ্রলোক একেবারে সৌরিশের কাঁধ চেপে ধরেছিলেন। আমি আপনাদের অ্যারেস্ট করছি। অ্যারেস্ট বলেন কি? আপনি কি পুলিশের লোক মশাই? কোথাকার লোক পরে টের পাবেন। নিজের ভারী দেহখানা ট্রেনের দরজার কাছে আড়াল করে দাঁড়িয়ে ভদ্রলোক বলেন, আমাদের চোখে ধুলো দেওয়া সহজ নয়। মনে করেছেন দিব্যি রোমান্স করে মেয়ে ছেলে নিয়ে ভেগে পড়বেন, পুলিশ জানতে পারবে না? কেমন অসভ্যতা করবেন না, ঝেঁজে উঠেছিল সুচেতা। আমরা স্বামী স্ত্রী। ভদ্রলোক কুষ্টি একটা হাসি এসে মুখে একটা তাচ্ছিল্যের ধ্বনি করে বলেছিলেন, স্বামী স্ত্রী? এমন কত স্বামী স্ত্রী দেখলাম জীবনে। আবার সত্যিকারের স্বামী স্ত্রী চোরাই কোকেন চালানের ব্যবসা করেছে, তাও দেখেছি। দেখতে আর কিছু বাকি নেই ম্যাডাম। এখন সত্যিকার স্বামী স্ত্রীর সত্যিকার পরিচয় থানায় দেবেন, চলুন। গাড়ির বাকি আরোহীরা একটা মজাদার দৃশ্যের আশায় হাঁ করে খাড়া হয়ে বসেছিল। সুচেতার মুখটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সৌরিশ দমেনি। অবহেলার ভঙ্গিতে ওর অদ্ভুত সুন্দর চুলগুলোর মধ্যে আঙুল চালাতে চালাতে বলেছিল, আপনার অ্যারেস্ট করবার রাইটটা দেখি? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। আরোহীদের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠেছিল। সাজা পুলিশের ব্যাপারও ঢের দেখা যায়, ভয় দেখিয়ে টাকা আদায় করে। পুলিশ কর্মচারীটি মুখে যতই বলুন, বোধ করি জীবনে এই ধরনের কেস পাওয়ার সৌভাগ্য তার হয়নি। তাই তাড়াতাড়ি রেল কোম্পানির নামাঙ্কিত পুলিশই প্রমাণ দাখিল করেন। ঠিক আছে। সঙ্গে সঙ্গে সৌরিশও পার করেছে কার্ড কেস। শৌখিন সমুদ্রিত দামি কার্ড পরিচয় বহন করছে SN মিত্র আর অ্যাটল। আমার পরিচয়পত্র রাখুন একখানা, বাকি যা দরকার আদালতেই পাবেন। এক নজর চোখ বুলিয়ে এই মুখটা একটু শুকিয়ে গিয়েছিল ভদ্রলোকের। তারপর চোখ বুলিয়ে নিয়েছিলেন সৌরিশের আপাত মস্তক। মহিলাটির অঙ্গে দামি শাড়ি গহনা আছে বটে, কিন্তু এই লং ক্লথের পায়জামা আর আর্দির পাঞ্জাবি পরা, চুল উল্টানো রূপের কান্তি ছোকরাটা নাকি একজন বিলেত ফেরত ব্যারিস্টার। নির্ঘাত ভাঁওতা। ওইসব ভাঁওতা ঢের দেখা আছে মশাই। গোটা কতক টাকা খরচা করে অমন কার্ড অনেক ছাপানো যায়। বোঝা যাচ্ছে আপনি একটা পাকা ঘুঘু, আর আপনি হচ্ছেন একটি বন্য বরাহ। সৌরিশ হেসে উঠেছিল।
এসো সুচেতা, ইনি কোথায় নামতে বলেন, নেমে এর স্বাদটা মিটিয়ে দিই। কই মশাই, দুজোড়া হ্যান্ডকাপ আছে তো সঙ্গে? লোকটা একটু ভ্যাবাচাকা খেয়েছিল, সৌরিশের বেপরোয়া ভঙ্গি দেখেই খেয়েছিল। গাড়ির অপর আরোহীরা এবার সাহস করে এগিয়ে আসে। মিথ্যে হ্যারাসমেন্ট তো। এই নিরীহ যাত্রীদের দেখুন না, সেকেন্ড ক্লাস কামরায় দোহাত্তা বিনা টিকিটের যাত্রী উঠেছে, লো ক্লাসের লোক সব, বেশিরভাগই বাজারের ফরেকি চোরাই মালের কারবারি। অথচ বুকের পাটা কত টিকিটের যাত্রীদের ঘাড়ে এসে পড়বে, তখন কেউ দেখতে পান না। আপনি মানে আপনারা যাচ্ছেন কোথায়? কিছু না মশাই, ছুটির দুপুরে একটু রোমান্স করতে বেরিয়েছি। সারাদিনের রসদ গুছিয়ে নিয়ে যেদিকে দুচোখ যায় বেরিয়ে পড়া, এই আর কি। তা আমাদের হতভাগা দেশে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স একেবারে অভাবনীয়, অসম্ভব, অবিশ্বাস্য তো। তাই ইনি ভাবছেন টপ করে ধরে নিয়ে গিয়ে দিব্যি একখানা নারী হরণের মামলা সাজিয়ে ফেলবেন। তবে সেই কেস আমাদেরই কারো হাতে চলে আসবেই। যা আপনি। আর একখানা কার্ড এগিয়ে ধরেছিল সৌরিশ ওদের সামনে। শেষ পর্যন্ত লোকটাই নাজেহাল হয়ে ক্ষমা চেয়ে চলে যেতে বাধ্য হয়েছিল, আর কামরার লোকেরা সাবাস দিয়েছিল সৌরিশকে। তারপর সুচেতা বলেছিল, থাক, আজ আর অ্যাডভেঞ্চার করে কাজ নাই, বাড়ি ফিরি। খেপেছো? আজই তো বেশি আমোদ। গলার স্বর নামিয়ে বলেছিল সৌরিশ, আজ তোমার গান শুনবো। গান? সুচেতা একসময় গান গাইতো বুঝি? কতকাল আর গান গায়নি সুচেতা। মনে হচ্ছে কত যুগ, কত যুগান্ত। কই, এতদিনের মধ্যে এখানে তো কেউ কোনোদিনও বলেনি সুচেতা একটা গান গাও শুনি। আগেও বলতো না। গান শিখেছিল সুচেতা নিতান্তই নিজের জেদে, নিজেই গেয়ে সুখ। না, কারো দায় পড়েনি সুচেতার গান শোনবার। এখন তো সুচেতার সমস্ত গান স্তব্ধ হয়ে গেছে। কাটা কাটা টুকরো টুকরো ছবি মনের মধ্যে ঝলসে উঠছে। সেই একদিন ওদের ছোট্ট সংসারে নিমন্ত্রণ করেছিল দিদি আর জামাইবাবুকে। প্রতি পদে দিদির শিখে নাক তোলা, অথচ সুচেতাদের তাদের রাগ নেই, অপমান নেই। যেন এও এক কৌতুক, যেন দিদি যে ওদের অবজ্ঞা করছে সেটা দিদিরই বোকামি। সুজাতা যখন বলেছে, কি করে তুই এই খাঁচাটুকুর মধ্যে 24 ঘন্টা কাটাস সু, প্রায় প্রাণ হাঁপায় না? আমার তো এই 2 ঘন্টাতেই দম আটকে আসছে। তখন চোখে চোখে বিদ্যুৎ খেলে গেছে সুচেতা আর সৌরিশের মধ্যে। আর তারপর পরম বেচারি বেচারি মুখে সুচেতা বলেছে, দম তো আমারও আটকায় দিদি, কিন্তু কি করব বলো? ব্রিফলেস ব্যারিস্টারের মতো উঁচা জীব জগতে আর কি আছে? সেই তার ঘর করতে হচ্ছে আমাকে, বলবার কিছু নেই। সখাত সলিল। জগদীশ পিঠ চাপড়ানো সুরে হাঁ হাঁ করে উঠেছেন। আহা হা, ওসব কি আলোচনা হচ্ছে তোমাদের? বেচারা সৌরিশ রয়েছে এখানে, মেয়েদের এই এক দোষ, দুজন একত্র হয়েছ কি প্রতিনিন্দা। দিদি কিন্তু মুখ কালো করে চুপ করে গেছেন। তারপর আবার তাসের ম্যাজিক দেখিয়ে আভা হালকা করেছে সৌরিশ। আলো ঝলসানো নানা রঙের সেই দিনগুলি, কিন্তু কটাই বা দিন। তারপর সহসা একদিন দেখা গেল প্রলয়। প্রচণ্ড ভূমিকম্পে নড়ে উঠল পায়ের তলার মাটি। মহৎ শিল্পীর আঁকা একখানা ছবির গায়ে কে যেন কালির পোঁচড়া টেনে দিল। রায় বেরোবার পরই আদালত থেকে বেরিয়ে এলো সৌরেশ। ঠিক যে কোনো অবস্থায় বলা শক্ত। রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশা, অপমানের জ্বালা কোনটা তীব্রতর হয়ে উঠেছে কে জানে, হয়তো কোনোটাই নয়। ভাব শূন্য নির্লিপ্ত একটা ভাবে যেন ছায়া মূর্তির মতো বেরিয়ে এলো। অনেকবার ভাবতে চেষ্টা করল, সব শেষ, সব শেষ, কিছুতেই ভাবতে পারল না। তারপর কেমন করে যে আর কেন যে সুচেতাদের বাড়িতে এলো সৌরিশ নিজেও জানে না। চাকর বাকরেরা হাঁ করে তাকিয়ে দেখল। মেজবাবু এলে একটা কিছু কাণ্ড হবে আশঙ্কা করল, তবু বারণ করতে সাহস করল না। কোনো দিকে না তাকিয়ে দোতলায় উঠে গেল সৌরেশ। সামনেই মেজ বৌদি। মেজ বৌদি চমকে উঠে থমকে দাঁড়ালেন, ভূত দেখলেন যেন। সেই কথাই বলল সৌরেশ। ফিকে একটু হেসে বলল, কি মনে হচ্ছে, ভূত দেখছেন? মেজ বৌদি নিজেকে সামলে নিয়ে গম্ভীর হাস্যে বলেন, প্রায় তাই।
কি যে খেয়াল হলো, হঠাৎ চলে এলুম, কাজটা খুব ঠিক করলাম না বোধহয়, তাই না? মেজ বৌদি আরও গম্ভীর হাস্যে বলেন, এটা তো বোঝার ওপর শাকের আঁটি। তা বটে। সৌরেশ মুখ তুলে একটু বিষণ্ণ হাসি এসে বলে, কিন্তু কি জানেন বৌদি, তখন কিছুতেই ভাবতে পারিনি খুব একটা ভুল করেছি। বরং অবিরত ভেবেছি ওর একটা ভুল ভাঙা দরকার। তুচ্ছ একটা ব্যাপারকে মস্ত একটা কিছু ভেবে ও কেন অবিরত যন্ত্রণা পাবে? সেই যন্ত্রণা থেকে ওকে মুক্ত করবার জন্যই। মেজ বৌদি বলেন, অনেকটা যেন ভূত দেখিয়ে দেখিয়ে ভূতের ভয় ছাড়ানোর মতো, কি বলো? কিন্তু তোমার পদ্ধতিটাকে প্রশংসা করতে পারছি না। প্রশংসাযোগ্য নয় সেটা টের পেলাম পরে, কিন্তু আশ্চর্য, এখনো এত কাণ্ডের পরেও কি মনে হচ্ছে জানেন বৌদি, ভুলটা ওরই। আর সে কথা হয়তো হঠাৎ কোনো একদিন বুঝতে পারবে। মেজ বৌদি স্থিরভাবে বলেন, সব কথা সবাই বুঝতে পারে না সৌরেশ। তুমিও হয়তো এতদিন ধরে ক্ষুদ্রকে বিরাট ভেবে এসেছ। যে যা নয়, যার যা হবার সাধ্য নেই, তার ওপর সে মূল্য আরোপ করতে চাইলেই এমনি বিপর্যয় ঘটে। হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু এখনও ঠিক মেনে নিতে পারছি না। সৌরেশ ঈষৎ ঝুঁকে পড়ে মৃদু হেসে বলে, যাক, আপনাকে একটা প্রণাম করে যাই। এরপর আর বেশিক্ষণ থাকলেই ধনঞ্জয়ের ব্যবস্থা হতে পারে। আমার পূজনীয় উকিল ভাইরা ভাই আসছেন পিছনে। অনধিকার প্রবেশের দায়ে আর একবার। কথার মাঝখানে মেজ বৌদি বলে ওঠেন, চিরদিন ধারণা ছিল সৌরেশ উকিলের চাইতে ব্যারিস্টার জোরালো। ধারণাটা ভাঙল। নিজে ব্যারিস্টার হয়ে আর একদল ব্যারিস্টার বন্ধু নিয়ে নিজের একটা মামলায় জিততে পারলে না। সৌরেশ হঠাৎ গলা খুলে হেসে ওঠে, মামলাটা যে দেওয়ানি হয়, ফৌজদারি নয়। যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে তাকে আইনের ফন্দিতে আটকে রাখতে যদি পারাও যায়, রেখে লাভ কি? মেজ বৌদি কিছু বলবার আগেই হঠাৎ ওদিকের বারান্দার সামনের ঘর থেকে বেরিয়ে আসছেন সেজ বৌদি। এসে তিনিও চমকে গিয়ে থমকে দাঁড়ান। বোধ করে পরিচিত হাসির শব্দেই মুখ বাড়িয়েছিলেন। বিশ্বাস করেও বিশ্বাস করতে পারেননি। একেবারে কাছে এসে সমস্যা ভঞ্জনের পথ ধরলেন। মেস্তি, সেজ বউয়ের কণ্ঠ থেকে যেন একটি আর্তস্বর উচ্চারিত হলো। তারপর মেস্তি ও অপরাধী আসামি উভয়ের মধ্যে দিব্য একটা অবিরোধী ভাব দেখে সামলে গেলেন সেজ বৌদি, এবং অতঃপর একবার সৌরিশের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুটে আশ্চর্য এই শব্দটি উচ্চারণ করে পিছন ফিরে চলে গেলেন। পালাও, মেজ বৌদি বলেন। ভাগ্যে যাই, কলিযুগে নয়নাগ্নিতে ভস্মীভূত হওয়ার রেয়াজ নেই, তাই এই যাত্রা বেঁচে গেলে আর দুঃসাহসে কাজ নেই। ভয় তারও হচ্ছিল। ভাই বোন আর তাদের ভগ্নিপতি এসে আবির্ভূত হলে কি না কি একটা নাটক ঘটে কে জানে। আচ্ছা, সিঁড়ি দিয়ে নেমে গেল সৌরেশ। আর যতক্ষণ তার জামার অংশটুকু দেখা গেল, চুপচাপ তাকিয়ে থাকলেন মেজ বৌদি। মেয়েদের মন হতভাগা ছন্নছাড়া বাউন্ডুলে অবোধ অজ্ঞানদের প্রতি বিশেষ মমতাশীল হয়। মনস্তত্ত্বে এইরকম একটা তত্ত্ব আছে। হয়তো সেটা সত্যি। পুরনো চাকরটাকে মামলা শুরু করতেই ভাগিয়েছিল সৌরেশ। অকারণে বিশেষ সহৃদয়তা জানিয়ে বলেছিল, 3 মাসের মাইনে আগাম দিয়ে বাড়ি যা, অনেকদিন যাসনি। চাকরটা অনেক আপত্তির পর চলে গিয়েছিল। শেষ পর্যন্ত 7-5 ভেবে। সে তো দেখছে সুখের বাসা ভেঙে যাওয়ার দৃশ্য, দেখছে দিনের পর দিন অশান্তি। হয়তো মনে মনে বুঝল যে বাসা ভেঙেছে, তাতে তার আশ্রিত বহিরাগত আশ্রয়ের আশা কোথায়। এখনকার চাকরটা নতুন। সে জানে বাবু একা মানুষ, কেউ কোথাও নেই ওর। এও জানে বাবুর জামা জুতোর পাহাড় থেকে মাঝে মাঝে 2-4টে চাঙর খসালেও টের পাবে না বাবু, আর নিয়মিত পকেট হালকা করে চললেও বুঝতে পারবে না। অতএব সুখেই আছে সে। তবে সৌরেশ বাড়ি এলেই তার সেবা যত্নের ব্যাপারে খুব তৎপর হয়ে ওঠে। আজও এলো তাড়াতাড়ি কোট জুতো খুলে দিতে। হাত নেড়ে তাকে বারণ করে নিজেই জুতোটা খুলে সৌরেশ আদেশ দেয়, যা রান্না করেছিস তুই খেয়ে টেয়ে নিস, আমি খাবো না। খাবেন না? সে কি বাবু, এত কষ্ট করে করলাম। সৌরেশ সহসা বেদম হেসে ওঠে। কষ্ট করে করেছিস, সে তো সার্থকই হবে রে, নিজের ভোগে লাগবে। কি যে বলেন বাবু, খাবেন না কেন? দেহ ভালো নেই?
ভালো নেই কি রে? ভীষণ ভালো আছে, আজ বিরাট একটা ভোজ খেয়ে এলাম যে। ভোজ? চাকরটা অবিশ্বাসের সুরে বলে। আপনাকে দেখে তো মনে হচ্ছে না বাবু ভোজ খেয়ে এসেছেন। খেলেন কোথায়? শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি। ফের হেসে ওঠে সৌরেশ। ভালো বললেন বাবু, বলে চলে যায় চাকরটা। মনে বুঝেছে নির্ঘাত হোটেলে খানা খেয়ে এসেছেন সাহেব। এখন এই ঢং। আলোটা নিভিয়ে দেবার আগে একবার ঘরের চারিদিকে দেখে নিল সৌরেশ। হয়তো রোজই নেয়, হয়তো রোজই বুকশেল্ফের ওপর রাখা লাল, হলদে, সবুজ নানা রঙের চিত্তির করা মাটির সরা দুখানা আজকের মতোই অনেকক্ষণ ধরে দেখে। এমনি দাঁড় করিয়ে রাখা আছে সরা দুখানা। লতা পাতা চিত্তিরের মধ্যবর্তী মূল ছবিটি হচ্ছে দুটি সাঁওতাল যুবক যুবতীর। মেয়েটির চুলে ফুল গোঁজা, মুখে বিচিত্র হাসি, ভঙ্গি স্থির। ছেলেটির গলায় মাদল, দেহভঙ্গিতে উদ্দণ্ড নৃত্যের ছন্দাভাস। খুব একটা কিছু মৌলিক আইডিয়া নয়, তবু ছবি দুটো ভারী আকর্ষণীয়। যে দেখেছে প্রশংসা করেছে। অবশ্য সৌরিশ নিজে বাদে। সৌরিশ বলেছিল মেয়েটার দেহের রেখায় রেখায় একটা গতির ভঙ্গি থাকা উচিত ছিল, যেন দুজনের দিকে ছুটে এগিয়ে আসছে। সুচেতা মুখ বাঁকিয়ে বলেছিল, তাই বই কি, দুজনের দিকে? মেয়েরা কখনো ওরকম নয়। মেয়েরা সবসময় সভ্য, সুস্থির, নিজের কেন্দ্রে অটল। জগতের ছেলেগুলোই হচ্ছে হাড় লোভী। মনে মনে হেসেছিল সেদিন সৌরেশ। পুরুষরা নাকি নিতান্ত সজ্জন, তাই মুখের ওপর স্পষ্ট কথা বলে ওঠে না। অসীম করুণায় মেয়েদের সমস্ত ঔদ্ধত্য আর অগাধ নির্লজ্জতা ক্ষমা করে। অবোধ সেজে মেহুর সেজে যেন মেনেই নিচ্ছে মেয়েদের সমস্ত অভিযোগ, প্রকৃত কথা বোঝবার ক্ষমতা তাদের নেই। এই তো তাদের দুজনের ক্ষেত্রেও এগিয়ে আসার ব্যাপারে আলোটা নিভিয়ে দিল সৌরেশ। আর সঙ্গে সঙ্গে যেন এক নিঃসীম অন্ধকারের মাঝখানে একটা আলো জ্বলে উঠল। সে আলোর রং নেই, উগ্রতা নেই, শুধু যেন শান্ত হয়ে সর্বত্র ছড়িয়ে আছে, যাতে সব কিছু দেখা যাচ্ছে। স্মৃতির আলো কথাটার তাহলে সত্যতা আছে। সে আলোয় ভুলে যাওয়া অতীত সহসা জেগে ওঠে। তীব্র হয়ে নয়, প্রবল হয়ে নয়, স্পষ্ট হয়েও নয়, শুধু ছায়াছবির মতো কারা যেন অভিনয় করে সেই আলোক প্রাঙ্গণে। দর্শকের মতো দূর থেকে বসে দেখা যায় সে অভিনয়। এগিয়ে আসার কথায় সেদিন আর তর্ক তোলেনি সৌরেশ। জানতো এ তর্কে আহত হবে সুচেতা, অপমানিত হবে। নইলে তর্কই তো ছিল তাদের সব সময়ের আলাপের সুর। শুধু যখন এমনি আলো নিভিয়ে দিত সৌরেশ, যখন দিনের হাট বাট মাঠ ঘাট পার হয়ে এসে রাতের নদীতে ঝাঁপিয়ে পড়ত দুজনে, যে নদীর অকুল জলে সমস্ত পৃথিবী বিলুপ্ত হয়ে যায়। জেগে থাকে দুধের ফেনার মতো সাদা, মাখনের মতো নরম একটা উষ্ণ শয্যার চর। তখন সব তর্ক, সব গোলমাল, সব খুনসুটি আর ছেলে মানুষই স্তব্ধ হয়ে যেত। দুটি ব্যাকুল প্রাণ এতটুকু একটু চরের আশ্রয়ে নিবিড় হতে হতে নিবিড়তম হয়ে যেত। আশ্চর্য, আশ্চর্য! সেই গাঢ় গভীর আত্মায় আত্মায় স্পর্শের অনুভূতি সমস্তই মিথ্যা। নইলে কি করে সে কথা ভুলে গেল সুচেতা? কি করে আদালতের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বশুদ্ধ লোকের সামনে ঘোষণা করতে পারল, প্রেমে পড়ে বিয়ে করলেও বিবাহিত জীবন আমাদের কোনোদিনই সুখের ছিল না? সে নাকি আগে বুঝতে পারেনি যে তার প্রেমাস্পদ একজন ছদ্মবেশী, আসলে লোকটা হৃদয়হীন, নিষ্ঠুর, মদ্যপ, কে জানে, হয়তোবা চরিত্রহীন। কিন্তু এই কথাগুলো অবিরত যে মানুষটা উচ্চারণ করে গেছে, সে কি সত্যি সুচেতা? না সুচেতার মতো দেখতে, মানুষের মতো দেখতে একটা শিক্ষিত যান্ত্রিক পুতুল? হিসেব কিছুতেই মেলাতে পারে না সৌরেশ। হাল ছেড়ে দিয়ে চলে যায় আরও একটা পিছনে, যেখানে প্রথম দেখা হয়েছিল দুজনের। না, কোনো সভা সমিতি কি নিমন্ত্রণের আসরে নয়, অথচ মানুষের মেলার মধ্যেই, জন অরণ্যেই বলা চলে, কি যেন একটা হস্তশিল্প প্রদর্শনী বোধ হয়। এখন আর তার নাম মনে নেই। অনেক লোকের মধ্যে অনেক ভিড়ের ঠেসাঠেসিতে একটা স্টলের সামনে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পড়েছিল। পরে কতদিন বলেছে সৌরেশ, তুমি বিধাতাকে স্বীকার করো না সুচেতা, কিন্তু আমি করি, একান্তভাবেই করি। নইলে মেলায় এত লোক থাকতে খামোকা আমরা দুজনই বা পাশাপাশি দাঁড়ালাম কেন? সুচেতা বোধ করি তর্ক করবার জন্য আর কথা খুঁজে না পেয়ে বলেছিল, আশ্চর্য কুসংস্কার, তুমি না বিলেত ফেরত?
হেসে ফেলেছিল সৌরেশ। বিলেত ফেরতটা কি? বিলেতের সঙ্গে বিধাতার কোনো বৈরী সম্পর্ক আছে নাকি? সে কথা হচ্ছে না। ও দেশটা ঘুরে এলে শুনেছি দৃষ্টি পরিচ্ছন্ন হয়, বুদ্ধি স্বচ্ছ হয়। দৃষ্টি পরিচ্ছন্ন আর বুদ্ধি স্বচ্ছ বলেই তো, হেসে বলেছিল সৌরেশ, বিধাতার হাতকে এত স্পষ্ট দেখতে পাই। তারপরে আবার সেই তর্ক। শেষ পর্যন্ত যখন সুচেতা যথাবিধি রেগে লাল হয়ে যেত, উত্তেজনায় কাঁদো কাঁদো হয়ে যেত, তখন সৌরিশকে হার মানার ভান করতেই হতো। যেমন প্রথম দিন সেই স্টলটা ছিল কোনো মহিলা প্রতিষ্ঠানের শৌখিন শিল্পের স্টল। মাকড়সার জালের মতো মিহি এক টুকরো হাতে বোনার লেশ নিয়ে সুচেতা তখন বোধহয় স্বগতোক্তির মতোই বলে উঠেছিল, হাতে বোনা? অদ্ভুত, বিশ্বাস করাই শক্ত। কে বলবে কলের কাজ নয়? কাউকে তো উদ্দেশ্য করে বলেনি সুচেতা, শুধু বিস্ময় প্রকাশ করেছিল মাত্র। কিন্তু সৌরেশ, সভ্য ভব্য মার্জিত ভদ্র সৌরেশ, একজন বিলেত ফেরত ব্যারিস্টার যুবক সৌরেশ ফট করে তার উত্তর দিয়ে বসল। ওটা কি হয়েছিল? ওই হঠাৎ উত্তর দেওয়ার প্রসঙ্গ তুলে পরে ব্যঙ্গ প্রশ্ন করত সুচেতা। সৌরেশ বলতো নিয়তির নির্দেশ। সুচেতা বলতো ঘোড়ার ডিম, ওটা হচ্ছে তোমার বোকামির নিদর্শন। আসলে যাই হোক, তখন সুচেতার স্বগতোক্তির উত্তর দিয়ে বসল সৌরেশ, অবিকল কলের কাজের মতো। এইটাই কি আর্টের শেষ কথা? আশেপাশে কি কেউ ছিল নাকি ছিল না কে জানে। সে কথা ওরা কোনোদিন স্মরণ করতে পারেনি, শুধু সৌরেশ আজ স্মরণ করতে পারে। সঙ্গে সঙ্গে সুরমা টানা দুটি কালো চোখে যেন আগুন ঝলসে উঠল। ঘাড় ফিরিয়ে কয়েক মুহূর্ত সেই অগ্নিবর্ষী নেত্রে সৌরেশের দিকে তাকিয়ে সুচেতা বলল, আপনার সঙ্গে আর্ট নিয়ে আলোচনা করবার সময় আমার নেই। সৌরেশ শেষে বলে, আলোচনা করতে চাইবার সাহস কি আমার আছে? আপনি একটা কথা বললেন তাই। সত্যি কি অদ্ভুত বাজে পরিশ্রম বলুন তো। ঠিক কলের মতো কাজ করার চেষ্টার মধ্যে আর কি আশ্চর্য রকমের গতানুগতিক। আপনাদের এইসব নারী সমিতি আর মহিলা প্রতিষ্ঠানের শিল্পকলার নিদর্শন দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আর একবার আগুন ঝলসে ওঠে সেই কালো দুই চোখে। দেখবার জন্য আপনাকে বোধ হয় কেউ মাথার দিব্যি দিয়ে থাকে। মাথার দিব্যি? সৌরেশ হেসে ওঠে। না, তা কেউ দেয় বলে তো কই মনে পড়ছে না। তবে এইসব কুটির শিল্প বা হস্তশিল্প প্রদর্শনী দেখা আমার একটা শখ। সুযোগ পেলেই দেখি। এরপর তো আর সুচেতার কথা বাড়াবার দরকার ছিল না। ছিল কি? তবু ফের কথা বলল সুচেতা। আশেপাশে কেউ আছে কিনা, তারা শুনছে কিনা, শুনে কৌতুক অনুভব করছে কিনা, এসব কিছু না ভেবে বলল, দেখেন আর সমালোচনা করেন। তাও করি, অনুকূলে প্রতিকূলে। সত্যি বলতে কি, এই লেশ, রুমাল, ব্যাগ, বটুয়া সবই কেমন কৃত্রিম মনে হয়। এর মধ্যে খাঁটি শিল্প কোথায়? উদ্ভাবনীর মৌলিকত্ব কোথায়? এতে সুচেতাই যেন অপমানিত হয়েছে। এইভাবে রেগে উঠে চড়া গলায় বলে ওঠে, কি চান আপনি শুনি? আকাশের ফুল? আমি? সৌরি শেষে উঠে বলে, আমি আবার কি চাইব? কি মুশকিল। আমি শুধু বলছি মেয়েদের মধ্যে চেষ্টা আছে, নিষ্ঠা আছে, কষ্ট করবার সাধনা আছে, নেই শুধু মৌলিকত্ব। সেকালের কাঁথা শিল্পের নমুনাও অনেক দেখেছি। সেই এক ধরন, এক ছাঁদ, বিভিন্ন জেলা থেকে কাঁথা এসেছে, একই পদ্ধতির স্বাক্ষর বহন করে। আপনি একটি পাগল, ধমকে ওঠে সুচেতা। সৌরেশ কি উত্তর দিত কে জানে, কিন্তু উত্তর দেবার আগেই সে তার স্বভাবগত পদ্ধতিতে হেসে উঠল। সঙ্গে সঙ্গে পাশ থেকে একটা তীক্ষ্ণ নারী কণ্ঠের ছুরিকাঘাত, আপনাদের হাসি গল্পগুলো স্টলের বাইরে গিয়ে করুন, অন্যের অসুবিধা ঘটাচ্ছেন কেন? চারটে চোখ একসঙ্গে পড়ল সেই তীক্ষ্ণ কণ্ঠের অধিকারিণীর প্রতি। একটি তন্নি বিধবা, নিখুঁত মুখ, ফর্সা রং, পরিধানে ধপধপে মিহি আর্দির প্লেন ব্লাউজ আর থান, তবু সমস্তটা মিলিয়ে একটা অদ্ভুত কাঠিন্য। মুখ রাঙা করে সুচেতা দ্রুত পায়ে এগিয়ে গেল, কিন্তু সৃষ্টি ছাড়া সৌরেশ দিব্য সহজভাবে দাঁড়িয়ে থেকে বলল, হাসি জিনিসটাকে আপনি বরদাস্ত করতে পারেন না বুঝি? তার মানে? মহিলাটি আরও কঠিন হয়ে ওঠেন। কি বলতে চান কি আপনি? কি মুশকিল, বলতে কি চাইব? হাসি দেখে বিরক্ত হলেন তাই? হঠাৎ মহিলাটি অস্ফুটে কি একটা বলে গটগট করে এগিয়ে যান সেই স্টলটা ছেড়ে। সৌরিশ একটু দাঁড়িয়ে থেকে তারপর মৃদু বিচিত্র একটু হেসে মিশিয়ে যায় ভিড়ের মধ্যে।
ঈর্ষা জিনিসটা কি সাংঘাতিক ক্রিয়াশীল। সম্পূর্ণ অপরিচিত দুটি মেয়ে, অথচ আর একবার ভাবল সৌরিশ, শুধুই কি নারী প্রকৃতি এর জন্য দায়ী, না আমাদের দেশের সমাজ ব্যবস্থা? ওই সুন্দরী তরুণী খুব সম্ভব ধনীও, বিধবাটি, তার সারাটা জীবন ব্যয় করে চলবেন অন্যের হাসি গল্পের ওপর চোখ রাঙাতে। এই আমাদের সমাজ। কিন্তু সেই মেয়েটা গেল কোথায়? মনে হচ্ছে যেন আবার দেখা হবে। কে জানে কেন এই বিশ্বাসের ফল ফলে দেখা সত্যি হয় সৌরিশের চেষ্টায় নয়, সুচেতার চেষ্টায়। যদিও সৌরিশ সে কথা কোনোদিন তোলেনি। যেমন সরার গায়ে আঁকা ওই ছবিগুলোর ভঙ্গি নিয়ে আলোচনার ক্ষেত্রে স্বীকার করেই নিত মেয়েরা ওই রকম নয়, মেয়েরা কখনো এগিয়ে আসে না। এগিয়ে এসেছিল সুচেতাই। কি আপনি এখনো রয়েছেন যে? সৌরিশ আলো জ্বলে ওঠা মুখে বলে ওঠে, ঠিক একই প্রশ্ন আমিও করতে পারি। আমি তো দেখছি সব কিছু, আমিও তো তাই। আপনার তো ভালো লাগে না, সব বাজে গতানুগতিক লাগে। তবুও সময়টা কাটলো কিছু। আপনার বুঝি সময় কাটে না? কাটতে চায় না, তাই ছুরি দিয়ে কুচোই। অর্থহীন কথা, অকারণ কথা, তবু কইতে ইচ্ছে হয়। কে যেন কথার শিকল পরিয়ে পরিয়ে ওদের ক্রমশ বন্দী করে ফেলেছে। সরে যেতে পারছে না ওরা। তারপর কেউ কি বিশ্বাস করবে এই একটিমাত্র সন্ধ্যায় শুধু অর্থহীন বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে দুখানি হৃদয় বিনিময় হয়ে গেল? চারিদিকে আলোকমালা, গা ঘিরে জনসমুদ্র, সমস্ত লুপ্ত হয়ে গেল। রইল শুধু একটি অনুচ্চারিত প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আবার দেখা হবে। অথচ যতক্ষণ কথা হয়েছিল ওরা তর্কই করেছিল। প্রথমে সময়ের সদ্ব্যবহার অপব্যবহার নিয়ে, তা থেকে সমাজ, সাহিত্য, রাষ্ট্রনীতি, শেষ পর্যন্ত মেলার কুলফি বরফ আর চানাচুর খাওয়া নিয়ে। প্যাকেটটা হাতে নিয়ে সুচেতা ভুরু কুঁচকে বলে, ক বছরের বাসি কে জানে, খেলে অবধারিত মৃত্যু। সৌরেশ বলে, আচ্ছা আমি এক্ষুনি লিখে দিচ্ছি, আপনার জীবনের জন্য আমি দায়ী। অগত্যা চানাচুর খেতেই হয়, আর বেঁচেই যখন থাকা গেল, কুলফি নয় কেন? সুচেতা শিউরে বলে, খেপেছেন আপনি? ওই মাটির হাঁড়ির কুলফি খায় নাকি মানুষে? হাজারে হাজারে। সৌরেশ সম্লান বদনে বলে, ভিড়টাই দেখুন না তাকিয়ে। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা মাইনে করা কুলফিওয়ালা ছিল। বাবা কাকাদের জোগাতো টাকায় দুটো সিদ্ধির কুলফি, আর আমাদের শিশু বাহিনীর জন্য বরাদ্দ ছিল 1 আনায় 2টো জলো দুধের খিলি। রোজ খেয়েছি, অথচ দেখুন এখনো বেঁচে আছি। এইসব মালাই কুলফি কোন দুধ থেকে হয় তা জানেন আপনি? সুচেতা বলে ঘৃণা মাখানো গলায়। সৌরের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, তা আর জানি না, হাসপাতালের কুষ্ঠ রোগীদের দুধ থেকে। তবুও খান? কেন নয়? হো হো করে হেসে ওঠে সৌরেশ। রোগীরা তো এই দুধ চোখেই দেখে না যে তাদের দৃষ্টির দ্বারাও দূষিত হবে। ভাড়ারির হাত থেকে যথাযথ জায়গায় চলে যায়, তারপর হাত ফিরতে ফিরতে এদের হাতে। ছাই জানেন? সুচেতা ঝিলিক দিয়ে ওঠে, এসব হচ্ছে কুষ্ঠ রোগীদের স্নান করানো ময়লা দুধ। ফের হো হো হাসি। তাও জানি, বলেছিলেন বোধহয় কোনো দাদামশাই। আমাদের দাদামশাই বলতেন, এই হাসি কাল করেছিল সুচেতার। এই হাসি ওকে স্থান কাল পাত্র ভুলিয়ে যেন স্ক্রু দিয়ে এঁটে রেখেছিল এখানে। এমন বেপরোয়া হাসি সুচেতা বোধহয় আর কখনো দেখেনি। নইলে এত মুক্ত হবে কেন, এত আকৃষ্ট? যদিও অনেক দিন অবধি সুচেতার ধারণা ছিল ছেলেটা একটা বেকার বাউন্ডুলে, তবুও দেখা হবার চেষ্টাটা তো তার দিক থেকেই ছিল জোরালো। পুরুষ ভগ্নাংশতেও খুশি, মেয়েরা সম্পূর্ণটা পেতে চায়। তাই মাঝে মাঝে দেখা হওয়াটা ক্রমশ প্রত্যহে পরিণত হলো সুচেতারই ব্যবস্থাপনায়। কোথায়? হাটে মাঠে, কোথাও নয়। সুচেতার পরিবার এই ঘটনাকে কোনো আলোয় নিল সে কথা লেখা আছে সুচেতার খাতায়। সে খাতা অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক প্রতিজ্ঞা ভাঙার ইতিহাসে জর্জরিত। কিন্তু সৌরেশ স্বাধীন, সৌরেশ মুক্ত। তাই তার খাতার পাতায় কোথাও বেদনার স্বাক্ষর নেই। তার প্রত্যেকটি পৃষ্ঠা সোনার জলে লেখা। তারপর সেই একদিন, সেই প্রথম দিন, কোথায় যেন জলের ধারে বসেছিল দুজনে। চাঁদ ছিল পিছনে, পাশাপাশি দুটো ছায়া পড়েছিল জলে। হঠাৎ সৌরেশ বলে উঠেছিল, আমি এমন একটা মন্ত্র জানি যাতে ওই দুটো ছায়া এক হয়ে যায়। মন্ত্র? অবাক হয়ে ঘাড় ফিরিয়েছিল সুচেতা। আর সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কৌশলে এক হয়ে গিয়েছিল ছায়া দুটি। সুচেতা কি একেবারেই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল? বোধহয় না হওয়ার ভান, অথবা চিরকালীন সংস্কারের মৃদু প্রতিবাদ সেটা।
আহ উহ ছেড়ে দিন বলছি। খুব নরম গলায় বলেছিল সৌরিশ। ছেড়ে দিন বললে ছাড়া হবে না, যদি বলো ছেড়ে দাও তাহলে বিবেচনা করে দেখতে পারি। কিন্তু ছেড়ে দাও বলার তো কি আর ছাড়ান পাবার ইচ্ছে থাকে? আর এই দিন একটা নাম করা ছবি দেখতে গেছিল দুজনে মেট্রোতে। প্রস্তাবটা ছিল সুচেতার দিক থেকে, তাই হল থেকে বেরিয়ে এসেই প্রশ্ন করল সে, কীরকম দেখলে? সৌরিশ গম্ভীরভাবে বলল, কি করে বলবো, দেখিনি তো। দেখোনি? কই আর দেখলাম, তোমার দুহাতে কটা আঙুল তার হিসেব রাখতে রাখতেই তো 2.5 ঘন্টা কেটে গেল। আহ, সত্যি কি যে অসভ্য তুমি! আমার আঙুলগুলো বোধহয় অর্ধেক রোগা হয়ে গেল। তাই বা মন্দ কি, চাঁপার কলিও ভালো, রজনীগন্ধার বৃন্তও সুন্দর। থামো, বাচালতার একটা সীমা থাকা উচিত, ধমক দিয়েছিল সুচেতা। তবু ওর চোখে মুখে উপচে উঠেছিল ইন্দ্রধনুর 7টা রং। সেই রং সমস্ত মুছে গেল, আর গেল শুধু সৌরিশের হঠকারিতায়। কিন্তু আকাশের 7 রং তো কই চিরকালের মতো মুছে যায় না, সেখানেও তো মেঘ জমে, কুয়াশা ছায়, রোদ ওঠে, তবু আবার ছড়ে গোধূলির সোনা, আবার ফোটে ভোরের রক্তিমা, আবার ওঠে ইন্দ্রধনু। মানুষ কি তবে আজও আকাশের কাছে পরাজিত হয়ে আছে? আকাশের বিশালতাকে আয়ত্ত করতে পারেনি, পায়নি তার অনন্ত প্রাণশক্তিকে, পেয়েছে শুধু তার শূন্যতাটুকু। অন্ধকারে এক এক করে টুকরো হাসে সৌরিশ, আর সেই শূন্যতার মাঝখান দিয়ে জড় বিজ্ঞানের রথ চালিয়ে চালিয়ে সগৌরবে আত্মপ্রসাদের হাসি আসে মানুষ। আকাশকে জয় করলাম, ঊর্ধ্বলোকের বার্তা আনতে পাঠালাম। ঊর্ধ্বলোকের বার্তা আনতে মোহমুক্ত আত্মার অনন্ত জিজ্ঞাসাকে পাঠানোর চেষ্টাটা সেকেলে হয়ে গেছে। এই যুগের বার্তাবাহী মাধ্যম কুকুর আর বানর। ঘটি দিয়ে কি সমুদ্র মাপা যায়? যায় না। তবুও স্মৃতির সমুদ্রে স্মরণের ঘটি ডুবিয়ে ডুবিয়ে মাপবার চেষ্টা চলে। এখন শুধু ওই সার রয়েছে। সুচেতা কেন দিনলিপি রাখে না? যে অভ্যাস তার নিরেট নিটোল সেজ বৌদির আছে, অথচ সুচেতার নেই। কিন্তু দিনলিপির প্রয়োজন হঠাৎ হলো কেন সুচেতার? ও কি সাল তারিখের মার্কা দিয়ে নির্ভুল হিসেব রাখতে চায় প্রথম কবে তার পায়ের তলায় মাটি নড়ে উঠেছিল? হয়তো তাই। এতদিন ধরে কিছুতেই তো মনে করতে পারেনি সুচেতা প্রথম কবে উঠেছিল ঝড়, দেখা দিয়েছিল প্রলয়ের সূচনা, কবে মহৎ শিল্পীর আঁকা অপূর্ব সুন্দর ছবিখানার গায়ে কে যেন টেনে দিয়েছিল কালির পোঁচড়া। না, অনেক ভেবে অনেক হিসেব কষে কষে ক্লান্ত হয়েও কিছুতেই মনে করতে পারেনি সুচেতা প্রথম কবে মদ খেয়ে বাড়ি এসেছিল সৌরিশ। আদালতে যা বলেছিল সে একটা আন্দাজে গড়া বাজে তারিখ। কিন্তু তারিখ নিয়ে কি হবে সুচেতার? সেই তারিখটা থেকে আজকে এই তারিখটা পর্যন্ত যতগুলো দিন আর রাত্রি বয়ে এসেছে কালের রাস্তা মারিয়ে, সেগুলো কি সব মিছে ফেলতে পারবে সুচেতা? তারপর আবার নতুন করে গড়বে সেই দিন রাত্রিগুলোকে? কে জানে তারিখটা নিয়ে অত মাথা ঘামিয়েছে কেন সুচেতা? এখনও ঘামাচ্ছে, যে তারিখটায় প্রথম মদ খেয়ে বাড়ি এলো সৌরিশ। প্রথমে ধারণা করতে পারেনি সুচেতা, করার কথাও নয়। ভেবেছিল এটা একটা ঠাট্টার ঢং সৌরিশের। সুচেতাকে রাগিয়ে দিয়ে রাগ ভাঙাবার ফন্দি। সৌরিশের ফিরতে দেরি দেখে ঘর বার করছিল সুচেতা, আর ফিরতে দেখে অভিমানে খান খান হয়ে বসে পড়েছিল মিথ্যে মিথ্যে একটা বই হাতে নিয়ে। গাড়ির শব্দ হলেই বারান্দায় গিয়ে দাঁড়ানো যে সুচেতার অটুট নিয়ম। আজ সন্ধ্যা থেকে কতবার কত বাজে বাজে গাড়ির শব্দেই না ছুটে ছুটে বেরিয়েছে বারান্দায়, আর শেষ পর্যন্ত তো দাঁড়িয়েই রইল। অবশেষে এসে দাঁড়ালো প্রিয় পরিচিত গাড়িখানি। দেখল, দরজা খুলে নামলো সৌরিশ। ঠোঁট উল্টে মনে মনে বলল সুচেতা, 10টা তো বাজে, এত রাত্রে আবার গাড়ি বাইরে ফেলে রাখা দরকার কি ছিল? গ্যারেজে তুলে ফেলেই হতো। আর কি দুজনে বেড়াতে যাবার সময় আছে নাকি? তারপরই ঘরে এসে সোফায় বসে বসল। কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে যেন অনেক দেরি হচ্ছে সৌরিশের। ফের নেমে গিয়ে গাড়ি তুলতে গেল নাকি, কিন্তু কই শব্দ নেই তো। ভাবতে ভাবতে দরজার কাছে শব্দ হলো জুতোর। না, এখন আর চট করে কথা বলবে না সুচেতা, যতক্ষণ না সৌরিশ নিজে সেধে আর সাধ্য সাধনা করে রাগ ভাঙায় সুচেতার। কিন্তু কই,
সৌরিশ তো তার স্বভাবসিদ্ধ হৈ হৈ ধ্বনিতে ডাক দিয়ে উঠল না সুচেতাকে। সেও ঝুপ করে বসে পড়ল আর একটা সোফায়। তারপর মাথাটা কেমন ঝুঁকিয়ে জড়িত গলায় বলে উঠল, ও আইসি অভিমান, অভিমানিনী। মানিনীর সঙ্গে কি মেলে সুচেতা? ফণিনী বটে, ঢং। রাগ ভাঙাবার আর সভ্য কোনো পদ্ধতি খুঁজে পেলেন না বাবু। সুচেতা হাতের বইখানা ফেলে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, যথেষ্ট হয়েছে, ছ্যাবলামির একটা সীমা থাকা উচিত। সীমা? সীমা? তেমনিভাবেই বলে সৌরিশ। তোমার খালি সীমার এখানেই মাথা ঘামানো। আমি কি বাবা সীতা দেবী যে গণ্ডির মধ্যে থাকবো? হঠাৎ বুকের মধ্যে কেমন ধরাস করে উঠে সুচেতার। ঠাট্টা, সত্যিই ঠাট্টা। তবে কিসের একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে ঘরের ধূপ সুরভিত বাতাসের স্তরে স্তরে। কথা বলতে ভয় হচ্ছে, অথচ কথা না বলতে পারাও যে আরও ভয়। তাই জোর করে ভয় কাটাতে চেষ্টা করে সুচেতা ধমকের ঝড় তুলে। কি আদিক্ষেতা হচ্ছে? দেরি হয়েছে বলে কি কেউ তোমায় জলে দিচ্ছে, নাকি কেউ জেলে দিচ্ছে? যা তা বকে যাচ্ছ। কেউ কিছু বলেছে না তোমায়? দেরি করেছো, কৃতার্থ করেছো। যাও এখন স্নান টান করে নাও গে শিগগির। এবার সৌরিশ মুখ তুলে একটু হাসল। তারপর বলল, বিশ্বাস করতে পারছো না বুঝি? ভাবছ ঠাট্টা? ঠাট্টা নয়, ঠাট্টা নয়। অনেক দিন তো ভুলেই গেছিলাম। পুরনো বন্ধুদের পাল্লায় পড়ে হয়ে গেল একচোট, ছাড়ল না। কি কি বললে? কি বললে তুমি? না, এর বেশি কিছু আর বলেনি সুচেতা, বলতে পারেনি। শুধু তাড়া খাওয়া জন্তুর মতো দিশেহারা হয়ে ছুটে গিয়ে পাশেই শোবার ঘরটায় ঢুকে দরজাটায় খিল লাগিয়ে দিল সৌরিশের মুখের সামনে। তারপর সারা রাত ঘরের মধ্যে দাঁতে দাঁত চেপে জেগে কাটালো। দরজা খুলল না, খুলে দেখল না সামনের মানুষটা কি করলো। কিন্তু সকালে সকালে তো খুলতেই হবে। সকালে আস্তে আস্তে দরজাটা একটুখানি খুলে দেখলো সোফাটার ওপরেই পড়ে ঘুমোচ্ছে সৌরিশ, সেই বাইরের পোশাকেই। এলোমেলো চুল, এলোমেলো ভঙ্গি। স্নান করেনি, পোশাক ছাড়েনি, খায়নি। মায়ায় ভরে গেল মন। আশ্চর্য, চাকরটাই বা কি করছিল? সে তো পারত ডাকতে, পারল না রাগ রাখতে। কাছে গিয়ে হেঁট হয়ে গায়ে হাত দিল। নিথর ঘুম। অনেকটা নাড়া দিতে তবে ষাট জাগলো। আর ষাট জাগতেই তাড়াতাড়ি উঠে বসে যেন মৃদু একটা হাসির ভঙ্গি করে হাই তুলল সৌরেশ। সুচেতা চুপ। অপরাধের ছায়া মাত্র কই ওর ভঙ্গিতে। একটুক্ষণ চুপচাপ। তারপর আর একটু হেসে সৌরিশী কথা বলে উঠল, কাল কি করলে বলো তো? কি আবার করলাম? কি করলে কাল? যেন সুচেতাই অসঙ্গত অশোভন কিছু কাজ করেছে। মুখ দিয়ে মাত্র উচ্চারিত হলো, আমি করলাম? তাই তো মনে হচ্ছে। বুঝতে পারিনি এতটা আপসেট হয়ে পড়বে তুমি। বুঝতে পারোনি? বুঝতে পারোনি? স্তব্ধ সমুদ্রে উঠল উত্তাল তরঙ্গ। এতে আমি আপসেট হব বুঝতে পারোনি তুমি? এতটা হবে বুঝতে পারিনি। এখন আর রাত্রের অন্ধকার নেই, নেই অতর্কিত আঘাত পাওয়ার ভীতি। সৌরেশের সেই অপরিচিত মূর্তিটাও এখন অদৃশ্য। তাই সুচেতা আপন স্বভাবে সহজ হয়ে ওঠে। এতটা হব বুঝতে পারোনি। হিমের ছুরি দিয়ে কাটা কাটা কথা। আমার সম্বন্ধে তোমার ধারণাটা তাহলে বেশ উঁচুতেই ছিল বলতে হবে। তোমার সম্বন্ধে আমার ধারণা এর চাইতে অনেক বেশি উঁচুতে সুচেতা। তাক আর কথার ফুলঝড়ি ঝরিয়ে কৃতকর্মের কুশ্রিতা ঢাকতে চেষ্টা করো না। তুমি বলছো পুরনো বন্ধুদের পাল্লায় পড়েছিলে, তারা ছাড়ল না। এ তাহলে তোমার পুরনো অভ্যেস? সৌরিশ মৃদু হেসে বলে, পুরনো বলে পুরনো, বহু পুরনো। কিন্তু এ কি তুমি জানতে না? আমি জানতাম। সুচেতা যেন ফেটে পড়ে। আমি জানতাম তুমি মদ খাও, তাই জেনে তোমায় বিয়ে করেছি আমি। কি আশ্চর্য, আমায় সম্পূর্ণ না জেনে বিয়ে করেছো তুমি? এটা তো জানতাম না। কতদিন তো বারে তোমার ছোটদার সঙ্গে দেখা হয়েছে, সে যে তোমায় কোনোদিন বলেনি এটা কি করে ধারণা করব? ছোটদার সঙ্গে দেখা হয়েছে? সুচেতা হঠাৎ থমথম খেয়ে বলে, কোথায় দেখা হয়েছে ছোটদার সঙ্গে? বললাম তো বারে। বার কথাটা মানেও জানো না বুঝি? সৌরিশ অল্প একটু হাসে। দৈবের নির্বন্ধে তোমার ছোটদা আর আমি একই পানাগারের সদস্য ছিলাম। তারপর তুমি এলে সাকি পান পাত্র হাতে। মিথ্যে কথা। কথার মাঝখানে গর্জন করে ওঠে সুচেতা। মিথ্যে কথা। ছোটদা কি করতে যাবে সেখানে? কি করতে? সৌরিশ হেসে ওঠে। সেই তার চির অভ্যস্ত হাসি, যে হাসিতে তার ঝকঝকে দাঁতের ওপর পাটিটা ঝলসে ওঠে। যা করতে সৌরির মৃত্যুর চায়।
বুকটা কেঁপে ওঠে সুচেতার। তাই কি? তাই কি? বিয়ের আগে অত ভয়ানক রকমের আপত্তি করেছিল ছোড়দা, অথচ যে ছোড়দার আপত্তির কোনো কারণই ছিল না। কিন্তু স্পষ্ট করে তো কিছু বলেনি, শুধু সৌরিশকে হতশ্রদ্ধা আর নিন্দাবাদ করে মন ভাঙাতে চেষ্টা করেছিল সুচেতার। কিন্তু কেন কেন স্পষ্ট করে বলেনি? নিজের গুণ প্রকাশ হয়ে যাবার ভয়ে? মনে মনেই যেন আর্তনাদ করে ওঠে সুচেতা। কখনো না, কখনো না, তার ছোড়দা অমর নয়। তাই মুখেও গর্জন করে ওঠে, কখনো না, কখনো ছোড়দা মদ খেতে পারে না। সৌরিশ হাত উল্টে হতাশার ভান করে বলে, তাহলে বোধ করি মদ খেলে মানুষকে দেখতে কেমন দেখায় তাই দেখতে যায়। কিন্তু সেকেলে মেয়েদের মতো তোমার এত শুচিবাই কেন বলো তো? শুচিবাই? নেশা করা কি খুব একটা মহৎ কাজ ভাবতে না পারলেই সেটা শুচিবাই? তীব্র স্বরে বলে সুচেতা। কিছুটা হলো বই কি, মদটা খাবার জিনিস নয় একথা বলতে পারো না তুমি। পৃথিবীর আদিম যুগ থেকে রকেট যুগ পর্যন্ত মদের ফেনিল ধারা অব্যাহত আছে। শুধু যুগে যুগে কালে কালে দেশে দেশে তার রকম ফের। জগতে এই মদ্যশিল্পে কত লক্ষ লক্ষ লোক মাথা ঘামাচ্ছে, আর কত কোটি কোটি টাকা উঠছে, লাফাচ্ছে, ছুটোছুটি করছে, তার খবর রাখো? রাখো না। রাখলে ভালো করতে, এতটা বিচলিত হতে না। থামো, ধমক দিয়ে ওঠে সুচেতা। তুমি এত নীচ, এত জোচ্চোর। মদ যদি পৃথিবীর এমন একটা সুখাদ্যই হয়, দোষ যদি কিছু নেই, তবে কেন বিয়ের আগে তোমার এই মতবাদ প্রচার করনি? কেন এতদিন নিজের স্বরূপ লুকিয়ে রেখেছিলে? কেন আমার সামনে নিয়ে এসে খাবার সাহস হয়নি? বলো কেন? সৌরি স্থিরভাবে বলে, এটা কিন্তু তোমার ঠিক কথা হলো না সুচেতা। বিয়ের আগেই মতবাদ প্রচার করবার পরিস্থিতি এসেছে এমন মনে পড়ছে না তো? এলে ঠিক করতাম। আর ইচ্ছে করে স্বরূপ লুকিয়ে রেখেছিলাম ওটাও ভুল ধারণা। আর একটা জোরালো নেশায় আচ্ছন্ন ছিলাম বলেই হয়তো পুরনোটার কথা মনেই পড়েনি। পুরনো বন্ধুদের কাছে গেলামই বা কবে? ও তাই? সুচেতা একটু তিক্ত হাসি হাসে। জোরালো নেশাটা জোর কেটে গেছে তাহলে? সেটাও সম্পূর্ণ ঠিক নয় সুচেতা, আবার হয়তো কিছুটা ঠিক। সৌরিশ বলে, যে কোনো নেশাই মাঝে মাঝে এক এক সময় ফিকে মেরে আসে। তখন এদিক ওদিক চোখ যায়, তখন পুরনো পরিজন বা পরিবেশের জন্য মনটা একটু কেমন করে ওঠে। তাদের জন্য বড় কিছু ত্যাগ স্বীকার করতে ইচ্ছে করে। কিন্তু তুমি তো শুধু আমার নেশাই নও সুচেতা, তার চাইতে অনেক অনেক বেশি, অনেক অনেক বড়। ব্যাস, সহসা প্রবল উচ্ছ্বাসে বন্যা আসে। সহসা রূঢ়তা রুক্ষতার বাঁধ ভেঙে পড়ে। আর সেই বিপর্যস্ত বাঁধ ভাঙা নদীর সামনে কেমন অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে সৌরিশ। এতক্ষণে তাকে একটু অপ্রতিভ দেখায়। অনেকক্ষণ পর আস্তে আস্তে ওর মাথায় হাত রেখে বলে, তুচ্ছ ব্যাপারকে ভয়ানক একটা সিরিয়াস ভেবে এত কষ্ট পাচ্ছ কেন সুচেতা? ওঠো, মন ভালো করে ফেলো, চান করে আসি। বেশ কিছু খাবার আয়োজন করে ফেলো, দেখি ভীষণ খিদে পেয়ে গেছে। কাল রাতে তো খেতেই দিলে না। অমনি মনটা বেদনায় টনটন করে উঠল সুচেতার। মনে পড়ে গেল কাল রাতের খাবারটা টেবিলেই ঢাকা পড়ে আছে, কুকারের মধ্যেই বসানো রয়ে গেছে সুচেতার নিজের হাতে শৌখিন পদ্ধতিতে রাঁধা মাংস। চোখ মুছে উঠে বসল। সৌরিশের একটা হাত শক্ত করে চেপে ধরে বলল, আর কখনো এমন কাজ করবে না, কথা দাও। মুহূর্তে গম্ভীর হয়ে গেল সৌরিশের অপ্রতিভ হাসি মুখ। এ মুখ সুচেতার একেবারেই অপরিচিত। গম্ভীর গলাতেই বলল, একেবারে প্রপিতামহীদের মতো গা ছুঁয়ে শপথ করিয়ে নিতে চাও নাকি? ছি! হাত ছেড়ে দিয়ে সুচেতাও থমথমে মুখে বলল, ছিটা তাহলে আমারই প্রাপ্য। তোমার এই কথার উত্তর পরে দেব, এখন নয়, আজ নয়। স্নানের সরঞ্জাম নিয়ে চলে গেল সৌরিশ ওদের সেই ছিমছাম ফিটফাট ছোট্ট বাথরুমটিতে, যেখানে ঢুকলেই সৌরিশ গান গায়। সুচেতা ভারী মুখে প্রাতরাশের আয়োজন করতে লাগলো। আর কেন, কে জানে, কান খাড়া করে রইল। প্রতিদিনের মতো স্নানের ঘর থেকে গানের সুর ভেসে আসছে কিনা অনুভব করতে। প্রথমটা মনে হলো না, আসছে না। চারিদিক কেমন নীরব নীরব। চাকরটা শুদ্ধ স্তব্ধ হয়ে আছে। কিন্তু তারপর ও কি, গান না, আজও গান গাইছে সৌরিশ। লজ্জায় ঘৃণায় মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে হলো সুচেতার। তবে কি লোকটা এমনি অসার? তবে কি সুচেতা ভুল করে বসেছে? এমন রাগ দুঃখের মাথায় ভুলে গেল সুচেতা প্রথম থেকেই সৌরিশের প্রতি আকৃষ্ট হয়েছিল সে। সৌরিশের বেপরোয়া বাচালতার জন্যেই। সাধারণ সভ্য ভব্য মার্জিত সামাজিকতার ধার ধারে না সৌরিশ, ধার ধারে না ভাবালুতার। ছকে বাঁধা জীবন তার জন্য নয়। না,
এখন সুচেতা শুধু আজকের পটভূমিকাতেই দেখেছে সৌরিশকে, তাই যত দেখছে বিস্ময়ে নীল হয়ে যাচ্ছে। এত বড় অপরাধ করেও যে অপরাধীর ভাব নেই সৌরিশের, এটাই অসহ্য লাগছে সুচেতার। কিন্তু এ তো মাত্র প্রথম দিন। সেদিন যে আবার কেমন করে সন্ধি হয়েছিল সে কথা সুচেতার এখন আর মনে পড়ে না। মনে পড়ছে না সেই তর্কটা উঠেছিল কবে, সেই রাত্রি না পরের দিন কি আরও পরের দিন, বোধ হয় যেন কদিন পরেই। তবে তর্কটা সে উঠিয়েছিল, সৌরিশ নিজেরই তা মনে আছে। সুচেতা তারপর সাবধানে সন্তর্পণে এড়িয়ে চলেছিল সেই বৃষ্টি প্রসঙ্গটা। কেন কে জানে মনের মধ্যে কেমন একটা ভরসা এসে গেছিল। আর বোধহয় পুরনো বন্ধুদের পাল্লায় পড়ে যাবে না সৌরিশ। একটা চলন্ত মেঘ তার জীবনের ওপরে একবার মাত্র একটু ছোঁয়া ফেলে চলে গেছে, কিন্তু সব ভরসা ভেঙে গেল। সৌরিশ নিজেই তুলল প্রসঙ্গটা। সেদিন বলেছিলাম না তোমার উত্তরটা পাবে, আজ দেব সেই উত্তর, কিন্তু তার আগে তুমি একটা কথার উত্তর দাও। মদ খাওয়াকে খুব ভয়ানক একটা অপরাধ বলে সত্যি বিশ্বাস করো তুমি? এ কথার আর উত্তর দিতে যাব আমি, সুচেতা বলে ওঠে চট করে। আহা, দিতে দোষ কি? তবে ভালো করে নিজের মনকে বুঝে দিও। ধরো আমি মাঝে মাঝে এইরকম ঘটনা ঘটাতে থাকলাম, তুমি কিছুতেই সেটা মেনে নিতে পারবে না। সুচেতা একটা জ্বলন্ত ঘৃণার দৃষ্টি হানল। ও এত গৌরচন্দিকা করে তাহলে এই প্রস্তাব করতে চাইছো যাতে তোমার এই বদভ্যাসের অধিকারটা বজায় থাকে, যাতে তোমার কথার চটকে ভুলে আমি মদের সঙ্গে আপোষ করে চলবার প্রতিশ্রুতি দিয়ে বসি, কেমন? কিন্তু সুচেতা, মদের সঙ্গে তুমি আপোষ করে নাওনি কি? তার মানে? আগুন তাতে কাঁচের বাসনের মতো ফেটে পড়ে সুচেতা। তোমার এ কথার মানে তো কিছু জটিল নয়। এই তো সকালে তোমার ছোটদা এলো, ভাই বোনে ভাবের তো কিছু অভাব দেখলাম না। হাসি গল্পের যত্ন আদরের কোনো ত্রুটিই দেখিনি। সুচেতা রাখতে ভুলে বিস্ময়ে হতবাক হয়ে যায়। ছোটদার সঙ্গে সম্পর্ক কি? আমি তোমায় প্রমাণ দিয়েছিলাম তোমার ছোটদাও আমার সঙ্গে একই পাপে পাপী। চাও তো আরো নিখুঁত প্রমাণ দিতে পারি। চুলোয় যাক তোমার প্রমাণ। রেগে আগুন হয়ে ওঠে সুচেতা। ছোটদা 10 পিপে মদ খাক না, তাতে আমার কি এসে যাচ্ছে? আর ও রাগে আগুন মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সৌরিশ হাসতে থাকে, নিঃশব্দে কৌতুকের হাসি। কি নাকি নিছক কৌতুকও নয়, কিছুটা ব্যঙ্গের মিশেল দেওয়া, নইলে ওর আলো ঝলসানো দাঁতটা তেমন স্পষ্ট করে দেখা যাচ্ছে না কেন? হাসছো মানে? হাসছি হাসির উপাদান পেয়ে। সৌরিশ বলে, যাক এতক্ষণে কথাটা পরিষ্কার হতো। তোমার আসল আপত্তিটা হচ্ছে কিছু এসে যাওয়া নিয়ে, মানে মদের সঙ্গে ঠিকই আপোষ চলে না শুধু ক্ষতির সঙ্গে, তাই না? প্রথমটায় চট করে সৌরিশের কথার অর্থটা সুচেতা ধরতে পারেনি। তারপর পরক্ষণেই অর্থ ধরতে পেরে অপমান বোধে একেবারে কালো হয়ে ওঠে। সেই কালো মুখে বলে, তোমার মতো ইতরের সঙ্গে কথা কইতে প্রবৃত্তি নেই আমার। এখন বুঝেছি জীবনের শুরুতেই ভুল করেছি। কি যে বলো? সৌরিশ হাসে। জীবনে যদি যথার্থ কোনো নির্ভুল কাজ করে থাকো তুমি, সে হচ্ছে আমাকে বিয়ে করা। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে তুচ্ছ একটা মদের গ্লাস আমাদের কি ক্ষতি করতে পারবে সুচেতা? তুচ্ছ? অন্য কোনো ব্যাপার নিয়ে বা অন্য কারো ব্যাপার নিয়ে তর্ক হলে সুচেতা ঝেড়ে ওঠে, তর্ক করতে বসত। কিন্তু এ হচ্ছে নিজের কথা, প্রাণ ফেটে যাবার মতো কথা। কথা বলতে বলতে স্বর রুদ্ধ হয়ে আসছে, চোখ বিশ্বাসঘাতকতা করতে চাইছে। তাই বহু কষ্টে রুদ্ধ কণ্ঠাকে রুক্ষ করে বলে, সুচেতা, তুচ্ছই যখন তখন সেটা একেবারে ত্যাগ করে ফেলবার শপথ করে ফেলো না কেন? খানিকটা মিথ্যে কথা শপথ? সৌরিশ এসে উঠে বলে। ঘুরে ফিরে আবার সেই শপথ? কিন্তু আমাকে দিয়ে খানিকটা মিথ্যে কথা কইয়ে কি লাভ হবে তোমার সুচেতা? মাতালে কখনো শপথ রক্ষা করে? জগতে কোথাও এর নজির আছে শুনেছ? কি দরকার এই অর্থহীন প্রতিকার? হয়তো কয়েকটা দিন তোমার কাছে সত্য রক্ষা করতে বাড়ির ত্রিসীমানা দিয়ে হাঁটবো না, বন্ধুদের মুখ দেখবো না, তুমিও নিশ্চিন্তে আমিও পুলকিত। তারপর হঠাৎ হয়তো একদিন সব ভেস্তে যাবে। তার চাইতে তুমি তোমার এই মিথ্যে কুসংস্কারটা ছাড়ো না, সেটাই বরং সহজ হবে। সেটাই সহজ হবে? গর্জে ওঠে সুচেতা। মদ খাওয়ায় আপত্তিটা কুসংস্কার মাত্র? এটা বোধ করি তোমার বিলেত রাশে সুশিক্ষা। কিন্তু তোমার মতো বিলেত ফেরত ঢের দেখেছি, এত নির্লজ্জ কেউ নয়। ছি সুচেতা,
খামোকা বিলেত বেচারাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ কেন তুমি? বিলেত যাবার অনেক আগে থেকেই আমি এই কুসংস্কার থেকে মুক্ত। বিলেত যাবার আগে থেকে তুমি মদ খাও? সুচেতা ক্ষুব্ধ বিস্ময়ে হাঁপাতে থাকতো। অনেক আগে থেকে, সৌরিশ বলে। কিন্তু এত উত্তেজিত হলে কথা বলে কি করে বলো তো? চুপ করে বসো আগে। কি বলবে তুমি? দ্বিগুণ উত্তেজিত হয়েই কথা বলে সুচেতা। স্কুলে পড়তে পড়তে মদ ধরেছিলে, এই বলবে বোধ হয়। দ্যাটস রাইট, ঠিক ওই কথাই বলতে যাচ্ছিলাম। বলতে বলতে সৌরিশের চোখটা গভীর অতল স্পর্শী হয়ে ওঠে। সে যেন সুচেতাকে নয়, কাউকেই নয়, যেন শূন্যকে উদ্দেশ্য করেই বলতে থাকে। ভারী অদ্ভুত পরিবেশে মানুষ হয়েছিলাম আমি আমার জ্যাঠাইমা, জ্যাঠতো খুঁড়তো ভাইয়েরা, সে একটা বাহিনী। আমাদের সেই বাহিনীর একটা আলাদা জগৎ ছিল। সেখানে বড়রা কশ্চিৎ চোখ ফেলতেন। পুরনো কালের বনেদি বাড়ি শুনতে পাই নাকি পূর্বপুরুষদের রাজা খেতাব ছিল। সে যাক, তখন আমার সেই শৈশববালের পটভূমিকা ছিল এমন একটা সংসারে, ভিতরে ভিতরে যার বনের ধসে পড়ছে। আজ শুধু বনিদিয়ানার মিথ্যে ফাঁকি। কর্তারা সকলেই নেশা করতেন, শুধু মদ নয়, আরও কত কিছুর। কিন্তু তাল পুকুরে তখন ঘটি ডোবে না, তাই বিলেতি মদের খালি বোতলে দেশি ধেনো ভরে পাহাড় দিয়ে বসতেন। মদে আর সিদ্ধির শরবতে খুব বেশি তফাৎ বোধ করতেন না তারা। ভাইয়ে ভাইয়ে একই বোতল থেকে মদ ঢেলে খেতেন। আমাদের মা ঠাকুমা কাকিমা জ্যাঠিমাদা জানতেন ওটা পুরুষদের খেতে হয়, তাদের খাদ্য তালিকারই একটি বিশেষ পদ। আর আমার পিসিমারা, ওইখানে যেন সৌরেশ একটু সচেতন হয়। সুচেতার দিকে তাকিয়ে একটু হেসে বলে, শুনে তুমি আবার ফেন্ট হয়ে যাবে, দেখো দেখো সাবধান। আমার পিসিমার যখন বাপের বাড়ি আসতেন, তখন আমার মা কাকিমাদের ঘৃণা দৃষ্টির আওতা থেকে বাঁচিয়ে চুপি চুপি ঝিঁকে দিয়ে সেই সোমসুধারস আনিয়ে চিলেকোটার ঘরে লুকিয়ে রাখতেন। আর সন্ধ্যার অন্ধকারে চারতলার ছাদে বসে 3 বোনে মচডিস করে পান করতেন। ও কি, ঘৃণায় এমন সিটিয়ে যাচ্ছ কেন সুচেতা? গল্পটা তাহলে শেষ করি কি করে? জাহান নামে যাক তোমার গল্প। বিয়ের আগে এত গল্প করেছিলে, এগুলো চেপে রেখেছিলে কেন? বিষাক্ত বিদ্রুপে গলাটা যেন চিড়ে যায় সুচেতার। ভয়ে বোধ হয়। না, এটা তুমি বড্ড বেশি ভুল ভাবছো সু। কোনো কিছুর ভয়ে কিছু ঢুকাবো, এটা আমার ধাতে নেই। অন্তত পিসিদের কাছ থেকেও গুণটা পাইনি। ও সুচেতা যেন ছটফটি ওঠে। হাত জোর করছি, দোহাই তোমার ওই পিসিদের গল্প আর করো না আমার কাছে। কি জঘন্য, কি কুৎসিত। হঠাৎ উঠে কুঁজো থেকে 1 গ্লাস জল ঢেলে মাথায় খানিকটা থাবড়ে নেয় সুচেতা। এবার সৌরিশ একটু গম্ভীর হয়। গম্ভীরভাবেই বলে, দেখো সু, পৃথিবীতে চড়ে বেড়াতে হলে জোরালো স্বাস্থ্যের প্রয়োজন, শুধু দেহের নয় মনেরও। যে স্বাস্থ্য সব কিছু সহ্য করবার ক্ষমতা রাখে। পৃথিবীটা মোমের নয়, মাটির। এখানে যেমন ভালোবাসা আছে, ক্ষমা আছে, উদারতা আছে, মানবতা আছে, তেমনি ক্ষুদ্রতা আছে, নীচতা আছে, দুর্নীতি আছে, পাপ আছে, অশোভনতা আছে, অশ্লীলতা আছে। সমস্ত কিছু নিয়েই পৃথিবী। এইটুকুতেই বিচলিত হয়ে মাথায় জল থাবড়াতে বসলে সমুদ্রের জলেও কুলাবে না যে। পিসিমাদের আমি দোষ দিই কী করে? তারাও তো আমাদের মতোই জ্ঞানোন্মাসের সঙ্গে সঙ্গেই দেখেছে ওই সোমরসই হচ্ছে জগতের সেরা রস। ওই রসের মহিমায় বৈঠকখানা ঘরে আনন্দের জোয়ার বয়, উচ্চ হাসির বান ডাকে। অত যে রকচটা বদমেজাজি কর্তারা, তারাও তখন সহৃদয় হয়ে ওঠেন। খুশি হলে বাড়ির চাকরদের গা থেকে কাশ্মীরি শালখানা খুলে বকশিস দিয়ে বসেন। কি সে এক অপূর্ব সুধা, যাতে প্রাণের দরজা খুলে যায়। এ কৌতূহল হওয়াই স্বাভাবিক। সেই কৌতূহলেই আমার এক জ্যাঠতো ভাই, জানো তো তুমি, সেই সনদদা বিয়ের পর যে আমাকে শাড়ি আর মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, সে একদিন চিলেকোটা থেকে চুরি করে আনলো একটা বোতল। তারপর কি সেই রোমাঞ্চ, কি সেই বুক ধুকপুকুনি, হেসে ওঠে সৌরিশ। সে রীতিমতো এক অ্যাডভেঞ্চার। রান্নাবাড়ির পিছনে 1 টুকরো পোড়ো জমি ছিল, সেটা কতকগুলো বাজে গাছপালা আর সংসারের সমস্ত আবর্জনা ধারক হয়ে পড়েছিল। সেইখানে আমাদের মদ্যপান নাট্যাভিনয়ের হাতে খড়ি হলো। চমৎকার! বৃতৃষ্ণায় মুখ বিষিয়ে ওঠে সুচেতার। তা যা বলেছ, সৌরিশ আসে। ভীষণ চমৎকারই লেগেছিল সেদিন। যদি ঠেকিয়েই বেদম বমি করে ফেলেছিলাম। আর অবাক হয়ে ভেবেছিলাম, এই জিনিস ওরা আহ্লাদ করে খায়। এমনকি সন্দেহ হয়েছিল সনদদা ভুল করে কোনো তেতো বিচ্ছিরি ওষুধের বোতল নিয়ে এসেছে কিনা। তবে সে সন্দেহ ব্যক্ত করিনি,
কারণ বোকামি প্রকাশ হয়ে পড়লে চাঁদা করে চাঁটি লাগাবে সবাই। আমাদের সেই বালক বাহিনীর মধ্যে ওই একটি মোক্ষম শাস্তির ব্যবস্থা ছিল, চাঁদা করে চাঁটি। ওর চাইতে অপমান আর নেই। এই অপমানের ভয়ে দলপতির কত অত্যাচার, কত নিষ্ঠুরতা যে সহ্য করেছি তার ইয়ত্তা নেই। তার অন্যায় হুকুমও মানতে হয়েছে অনেক। বলতে কি, সনদদার এই চৌর্যবৃত্তিও তারই নির্দেশে। দলপতি হচ্ছেন পিস্তত ভাই বিপিনদা। সেই বয়সী অনেক কিছুতেই পরিপক্ক ছিল সে। তারপর প্রায়ই চলতে লাগলো চুরি। এদিকে যাদের জিনিস চুরি যায় তারা টু শব্দটি করতে পারে না। কিল খেয়ে কিল চুরি করে, নিঃশব্দে চোরের কান্না কাঁদে। মনে হয় পিসিরা সন্দেহ করত ঝি চাকরদের কারণে অকারণে ঝি চাকরদের বকাঝোকার মাত্রা বেড়ে গেল। সেও এক মজা। সেই মজার আস্বাদ, সুখ থেকে কখন যে মদের আস্বাদটাও সুখের হয়ে দাঁড়ালো কে জানে। তোমার এই গল্পটা শুনে মনে হচ্ছে, সুচেতা বলে, কোনো বর্বর জাতির গল্প শুনছি। কোনো ভদ্র ঘরে যে এরকম ঘটনা ঘটতে পারে এ আমার ধারণার বাইরে। ভদ্র ঘরে যে আরও কত ভয়ানক ঘটনা ঘটে সে ধারণা তোমার থাকবার কথা নয় সুচেতা। তবে তোমার উকিল জামাইবাবুর কাছে জ্ঞান সঞ্চয় করলে পারো। নানা রকম কেস আসে, তাতে অনেক নাটক প্রহসনের সন্ধান মেলে। শুনলে জ্ঞান জন্মায়। কেন, এই ব্রহ্মজ্ঞান লাভ না করলে জীবন বিফল হবে? তা অবশ্য নয়। সৌরিশ বলে, বাঘ ভাল্লুক সাপ শকুনের চেহারাগুলো জানা থাকলে আটশোলা দেখে মূর্ছা যেতে না। আমাদের বাড়ির ওপরওয়ালারা শুধু নিজেদের পান শক্তি আর গান শক্তি দিয়ে মশগুল থাকতেন। আর কোনো ঝঞ্ঝাট তাদের ছিল না। 12 মাসই দেশ বিদেশ থেকে বড় বড় গাইয়ে বাজিয়ে আসতো বাড়িতে। মাঝে মাঝে বিখ্যাত বাইজিরাও। তাদের আদর আপ্যায়নের রসদ জোগাতে জোগাতে তালপুকুরে আর ঝিনুকও ডুবতে চাইল না। বনেদে দ্রুত ভাঙন ধরল। প্রথম দিকে ঠাট্টা বজায় ছিল। ক্রমশ ঠাট বজায় রাখাটাই ঠাট্টার সামিল হয়ে দাঁড়ালো। পুজোর ঘটাটা রইল সমান, কিন্তু দেনায় মাথার চুল বিকলো। আশ্বিনে দুর্গা প্রতিমা গড়ে কুমোরেরা পরের বছর ভাদ্র অবধি দামের জন্য হাঁটাহাঁটি করতে থাকে। ঢাকি ঢুলিরা রোজ একবার করে দরজায় ঢোল বাজিয়ে তাগাদা জানিয়ে যায়। মুদি এসে হাত জোর করে, গোয়ালা গালাগাল করলে এসে দারোয়ানের হাতে জুতো খেয়ে ফেরে। চাকর দারোয়ানরাও অবশ্য নিয়মিত মাইনে পায় না, তবুও অপর খাতককে উৎপীড়ন করতে ছাড়ে না। এরপর জমিদারি কোর্ট অফ ওয়ার্ডসে উঠল। ক্রমে দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। আমরাই দেখলুম বিশেষ পার্বণের দিনে দিনে বাড়ির গিন্নিরা ঠাকুর বাড়িতে এসে চোখের জল ফেলতেন, আর দুর্গাপুজোর 3 দিন মণ্ডপে প্রতিমার বদলে একটা ঘট স্থাপনা করে একটি প্রদীপ জেলে রেখে দেওয়া হতো। সংসারে নানা দুর্বিপাক ঘটতে লাগল। কষ্টে অপমানে কর্তারা ঝপাঝপ দেহ রক্ষা করলেন। গিন্নিরা বিধবা হয়ে কেউ বাপের বাড়ি পালালেন, কেউ ইট আগলে পড়ে থাকলেন। আমি এই পরিমণ্ডলের গোকুলে বাড়তে লাগলাম আমার সব তুতো ভাইদের সঙ্গে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের বাড়িতে আত্মরক্ষা বা জানমান রক্ষার চেতনা না থাকলেও আচার আচরণের রক্ষণশীলতার প্রতি দৃষ্টিতে ছিল প্রখর। 10-11 বছর বয়স থেকেই আমরা অন্তঃপুরের আওতা থেকে বিতাড়িত। বৈঠকখানা বাড়ির একাংশে আমাদের এলাকা। মাতৃকোর থেকে ভৃত্যকোর এবং ভৃত্যকোর থেকে তুতো দাদা কাকাদের শাসিত জগৎ। এই হচ্ছে সে বাড়ির ছেলেদের আশ্রয়। মেয়েদের রাজ্যে তাদের প্রবেশ নিষেধ সেই বাল্যকাল থেকেই। কাজেই তুতো বোনেদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না আমাদের। ভালোই হয়েছিল, কি বলো? আমি আবার একটু দৈত্যকুলে প্রহ্লাদ ছিলাম কিনা। বাড়ির প্রথা অনুযায়ী মেয়েদের সম্বন্ধে শুধু তাচ্ছিল্য আর অবহেলার ভাব পোষণ করতে আমার তেমন বাধ্য। মনে আছে নেহাত যখন আমি ছোট, কি কথায় বিপিনদা একদিন বলেছিল, মেয়ে ছেলের কথা বাদ দে, ওরা আবার মানুষ নাকি? সেই দিন আমি ঘোরতর তর্ক তুলেছিলাম মেয়ে মানুষের মানবোত্তর প্রমাণ নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তর্কে জিততে পারিনি। চাঁদার চাটি খেয়ে কেঁদে চুপ করতে হয়েছে। বিপিনদা আর তার অনুগতদের দিকে শ্রেষ্ঠ যুক্তি ছিল, মেয়ে মানুষ যদি মানুষ হবে তাহলে না থাক, এটা আর তোমার সামনে বলবো না, তুমি হয়তো উঠেই যাবে। সেই যাই হোক, অন্দরের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল শুধু দুবেলা খাবার সময়। ভেতর বাড়ির দালানে ঠাঁই করা হতো, বামুন ঠাকুর পরিবেশন করত, একটা চাকর গিয়ে আমাদের ডেকে নিয়ে আসতো। সেই সময় বুঝতে পারা যেত না কে কার আত্মজন। সেও এক লজ্জাকর পরিস্থিতি। বাড়ির মহিলারা দল তখন এসে বসতেন ছেলেদের খাওয়ার তদারক করতে, আর চলত নির্লজ্জতার পাঠ। প্রত্যেক দিনই মনে হতো ওরা কেন সামনে এসে বসেন।
ঠাকুর যদি বৈঠকখানা বাড়ির দালানে আমাদের খেতে দিয়ে আসে সে তো বেশ হয়, কারণ শুধু ওই পরিবেশক ঠাকুরটাকে মাধ্যম করে মহিলারা নিজেদের চরিত্রের যে দিকটা উদ্ঘাটন করতেন সেটা আর যাই হোক শ্রদ্ধাযোগ্য নয়। বড় মার ধারণা ছিল যেহেতু তিনি বড় সেহেতু তার সন্তানবর্গের দুধ, মাছ, দই, মিষ্টির বরাদ্দটা বেশি হওয়া উচিত, সেই উচিত ব্যবস্থাটা কিছুতেই হয় না। অতএব বামন ঠাকুরকে প্রশ্ন করতেন তিনি, অত বড় বড় মাছ যে কাটা হলো সেসব গেল কোথায়? তার ছেলেরা 4খানা বই পায় না, এ বাড়িতে কি মুড়ি মিশ্রির একদর? আমার মায়ের ধারণা ছিল যেহেতু তার দিকে ভাগের অংশীদার মাত্র আমি একা, সেই হেতু ওদের একজনের 7-8টা ছেলের সঙ্গে সমতা রেখে আমার পাতে পরিবেশিত হোক। আমার ভোজন শক্তি এবং হজম শক্তির ওপর সে এক অকথ্য উৎপীড়ন। মাছের মুড়ো খেতে গেলেই আমার গলায় কাঁটা বাঁধে। এই সত্য মানতে আমার মা আদৌ রাজি হতেন না। তাই বামন ঠাকুরকে তিনি প্রত্যহ প্রশ্ন করিতেন, তার ছেলের মাসে একদিনও মাছের মুড়ো প্রাপ্য হয় না কেন? আর বিধবা যে পিসিমা বাড়িতে থাকতেন, ওই যে বিপিনদা নেপেনদার মা, তার ধারণা ছিল ঠাকুর সর্বদাই তার ছেলেদের প্রতি অবিচার করে। যেহেতু তারা আশ্রিত, তাই সহসা সহসা তার গুপ্ত সুপ্ত সঞ্চয়ের ভাণ্ডার থেকে নানাবিধ সুখাদ্য বার করে এনে ছেলেদের পাতে ঢেলে দিয়ে খাবার জন্য মাথার দিব্যি দিতেন। আর কাকিমারা তারা প্রায়শই সরাসরি হুকুম করতেন, বামুন ঠাকুরের পাতে আর খান কতক ভাজা মাছ দিয়ে যাও দেখিনি। ঠাকুর, এই দাদাবাবুকে ক্ষীর এত কম দিয়েছ কেন বলো তো? গরুগুলো কি দুধ দেয়া বন্ধ করেছে? যাও ক্ষীরের কড়াটা এখানে নিয়ে এসো। আচ্ছা ঠাকুর, কতদিন বলেছি অমুক দাদাবাবু মাংস খেতে ভালোবাসে, ওকে বড় বাটিতে মাংস দিও। এত কিপ্পুনি করে পরিবেশন করবার মানে কি? এই সংসারে কি ছোটবাবুর ভাগ নেই? বড় বেশি অবাক লাগছে তোমার না সুচেতা? কেন কে জানে হঠাৎ কিরকম খেয়াল হচ্ছে তোমাকে ছেলেবেলার কথা বলতে ইচ্ছে করছে। বলতে ভালো লাগছে। এসব ছোট কথা বলার অবশ্য কোনো অর্থ নেই, শুধু পরিবেশটা বোঝানোর জন্য। এতক্ষণে সুচেতা হাসে, হেসে বলে, বলে যাও। এই ছোট কথাগুলোর মধ্যে অন্তত খুব বেশি অবাক হচ্ছি না। এটা মেয়েদের স্বধর্ম। নিজেদের স্বামী পুত্রের স্বার্থ রক্ষা কল্পে তাদের নির্লজ্জ হতে বাধে না, ছোট হতে বাধে না, অভদ্র হতে বাধে না। তুমি দেখছো একই রকম? সৌরিশ বলে, না দেখেছি এমন নয়, তবে প্রকাশভঙ্গির ভঙ্গিটা হয়তো সকলের সমান নয়। কারো বা সরাসরি নির্লজ্জ, কারো বা পালিশ লাগানো অন্তঃসলীলা। আমাদের বাড়িতেও মাছের ক্ষুদ্রতা নিয়ে আলোচনার ক্ষুদ্রতা দেখেছি বই কি। হঠাৎ কখন প্রতিপক্ষতার বিপরীতে শিবির থেকে সমব্যথিত্বের সমতলে এসে দাঁড়িয়েছে সুচেতা। সৌরিশ বলে, এই ক্ষুদ্রতাটা হৃদয়ে বড় শেল হানত। বৈঠকখানা বাড়িতে এসে বাঁচতাম, কিন্তু সেখানেও বাঁচার উপাদানের চাইতে মরার উপাদানের চাষই বেশি। আমাদের সেই আসরে দাবা ছিল, পাশা ছিল, বাজি ধরে তাসের জুয়া খেলা ছিল। বড়দের অনুকরণের ত্রুটি ছিল না কিছু। চাকরদের পয়সা ঘুষ দিয়ে দোক্তা দিয়ে পান সাজিয়ে নেওয়া হতো। ধূমপানের অবাধ অধিকার সকলে নিজেদের কর্তাদের সমতুল্য মনে করে আনন্দে অধীর হতাম, এবং মাঝে মাঝে বোতল বাহিনীর আমদানিতে ঝিমিয়ে পড়া জীবনে বেশ এক একটা উত্তাল তরঙ্গ উঠত। বড়রা কেউ কোনোদিন আমাদের এই বিকৃত জীবনযাত্রার দিকে চোখ ফেলতে আসতেন না। নিজেদের বিকৃতি নিয়েই মত্ত তারা মাইনে করে মাস্টার রেখে দিয়েছিলেন, ছেলে পিছু এক একটা করে। এর বেশি আর কি করবেন, কি করতে পারেন? যাই হোক, তবুও ওরই মধ্যে কারো কারো লেখাপড়া কিছু এগোলো। আমিও তার মধ্যে একজন। আমি স্কুলের গণ্ডি ছাড়ালাম। সেই সময় একদিন আমার বড় মামা গিয়ে পড়ে বহু বকাবকি করে মাকে আর আমাকে নিয়ে চলে এলেন। বাবা তো তার আগেই গেছেন। মামারই প্রেরণায় বা তাড়নায় আরও কিছু দূর এগিয়ে একদিন সমুদ্রে পাড়ি দিলাম। সুচেতার বিরক্তির মেঘ কখন যেন সরে গেছে। গল্প শোনার কৌতূহল নিয়ে প্রশ্ন করে, তালপুকুরে তো ঝিনুক ডুবছিল না, বিলেত যাওয়ার খরচ এলো কোথা থেকে? মামা দিলেন? না না, মামা কোথায় পাবেন? মামার ভাড়ারে মানসিক দৃঢ়তা আর মার্জিত রুচি ছাড়া আর কোনো রেস্ত ছিল না। খরচ এমনিই জুটল। আসলে কি জানো সুচেতা, সেই যে বলে না মরা হাতি লাখ টাকা, বলে বড় গোলার তলা, এও তাই। বিলাসিতার যোগান দেবার ক্ষমতা হারালেও এস্টেট থেকে আমাদের যা মাসোহারা আসতো তা নেহাত কম নয়। মামার বাড়িতে আর যাই হোক বিলাসিতা করবার সুযোগ ছিল না। আমার মাকে চন্দ্রকোনার মিহি থান ছেড়ে খদ্দরের মোটা থান পড়তে হয়েছিল। ক্ষীর, দুধ, মাখন, ছানার বরাদ্দে ছাঁটাই পড়েছিল অনেকটা। মামার সংসারের চালেই চলতে হতো তাকে এবং আমাকেও। তাছাড়া
মস্ত সুবিধা আমি বা বাবা মায়ের এক সন্তান। আমার ভাগ থেকে আর ভাগ কাটা পড়েনি, কাজী সমুদ্রপথের পাথেও জোগাড় হয়েই গেল। তারপর বিলেত থেকে ফিরে এসে দেখলুম মা ইতিমধ্যে বাবার পথ অনুসরণ করেছেন, আমাকে জানানো হয়নি। দেখলাম মামা রিটায়ার করেছেন এবং মামি পণ্ডিচেরিতে গিয়ে বাস করবার ব্যবস্থা করে ফেলেছেন। নিঃসন্তান তারা, এই সংকল্পে অস্থির হবার কেউ নেই। টাকা পত্র নিয়ে অগত্য আমি আমার বনেদি বাড়ির অংশটা বেচে এস্টেটের কাছ থেকে পূর্ব জীবনের ওপর বিরাট এক দাঁড়ি টেনে দিয়ে ঝাড়া হাত পায়ে চলে এলাম। তারপরের কথা তো তুমি সবই জানো। তারপর আমার জীবনে তুমি এলে উদয় শিখরে সূর্যের মতো। থাক হয়েছে, জানো তো, খালি বানানো চারটি কথা। সূর্যের কিরণ সমুদ্র ঝাঁপিয়ে এসে পড়ল মাটির বুকে, আবেগের উত্তাল তরঙ্গে ভেসে গেল সন্দেহের খড়কুটো জঞ্জাল। মনে হলো দুজনেই বুঝি সূর্য স্নান করে উঠল, এবং পরবর্তীতে ব্যবহারে মনে হলো প্রেমের স্বাদকে আরও স্বাদু করে তুলতে মাঝে মাঝে কলহ আর সন্দেহের বুঝি প্রয়োজন আছে। কিন্তু এ তো শুধু প্রথমবার। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর উপন্যাস ছাড়পত্র। প্রথম পর্ব আমি আপনাদের সাথে পাঠ করে শোনালাম। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই চলে আসব। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি হাব। ভিডিওটা যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি হাজির হব পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।